আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি আরও একটি ম্যারাথন ক্লাস নিয়ে। তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমরা একেবারে লাস্ট পর্যন্ত, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা তোমাদেরকে ফ্রি ক্লাসগুলো দিয়ে তোমাদের প্রস্তুতিটাকে সুন্দর মতো গুছিয়ে দিব, সুন্দর মতো, যাতে তোমরা পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড হও যে আলহামদুলিল্লাহ পরীক্ষায় কমন আসছে, আমরা পেরেছি, বা টপ 100-এর মধ্যে চলে আসছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্রুত একটু ক্লাসে যুক্ত হয়ে যাবা। আমরা তোমাদেরকে একসাথে একবার সাধারণ জ্ঞানের যে 60 মার্ক আছে, এই 60 মার্কের যে বেসিক নলেজগুলো তোমাদের দরকার, এই 60 মার্কের মধ্যে 55 পাইতে যে জিনিসগুলো তোমার খুবই দরকার, সেই জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করব। একটু দ্রুত জানাবা যে আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাশাপাশি তোমাদের বন্ধুকে একটু ক্লাসটা শেয়ার করে দিবা, যাতে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গিয়ে আমার সাথে যুক্ত হয়ে গেছো। তো আমি বলে রাখি যে আজকের আমাদের যে প্রতিপাদ্য যে বিষয়গুলো আছে, তুমি দেখবা আজকে অনেকগুলো স্লাইড তোমাদের সাথে নিয়ে হাজির হয়েছি। এই প্রত্যেকটা স্লাইডের হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত তোমার বন্ধুকে একটু মেনশন করে দিবা, একটু শেয়ার করে দিবা ক্লাসটা, সবাই মিলে তোমার বন্ধু বান্ধব যারা আছে একসাথে মিলে আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে, আমরা একসাথে মিলে ক্লাস করতে পারি। গতকাল আমরা লং টাইম ক্লাস করেছিলাম, অনেক শিক্ষার্থী ক্লাস করেছ, আজকেও ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও লং টাইম ক্লাস হবে। তোমরা আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যাবে। ওকে, দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গিয়েছ। ওকে, তাহলে প্রিয় ভাইরা, আমি শুরু করছি। প্রথমত তোমাদের সাথে একটু আলোচনা করি যে আসলে ভর্তি পরীক্ষায়, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কে কোন কলেজে দিবা একটু জানাতে পারো, যে কে কোন কলেজে তোমাদের ফার্স্ট চয়েস, তোমার কোন কলেজ থাকতে পারে। হ্যাঁ, একটু বলো, আমরা দেখি সেই অনুযায়ী তোমাদের একটু গাইড করার চেষ্টা করবো। দেখো, খেয়াল করো, এই সাধারণ ক্যাডারের মধ্যে প্রতিবারে বলে থাকি, সাধারণ ক্যাডারের মধ্যে তোমার নাম্বার হচ্ছে কত? নাম্বার হচ্ছে টোটালি 20 নাম্বার। আবার এই সাধারণ ক্যাডারের মধ্যে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট। কি সাবজেক্ট ভাইয়া? গ্রুপ সাবজেক্ট। এই গ্রুপ সাবজেক্ট বলতে কি বোঝাচ্ছি ভাইয়া? গ্রুপ সাবজেক্ট বলতে বোঝাচ্ছি তোমার হচ্ছে তোমার এইচএসসি তে তোমার যেই সাবজেক্ট গুলা ছিল, যেমন মনে করো কারো ছিল পরিণতি, যেটা সিভিক্স ছিল, হ্যাঁ সিভিক্স ছিল, কারো ইকোনমিক্স ছিল, হ্যাঁ কারো ইকোনমিক্স, কারো হিস্ট্রি ছিল, কারো ইসলামিক হিস্ট্রি ছিল, এরকম সাবজেক্ট গুলো ছিল। সমাজ বিজ্ঞান, পাশাপাশি সমাজকর্ম, আইসিটি, পাশাপাশি মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, এই সাবজেক্ট গুলো তোমাদের ছিল। এখন এই যে সাবজেক্ট গুলো ছিল, এগুলোকে আমরা বলতেছি গ্রুপ সাবজেক্ট। এই গ্রুপ সাবজেক্টের মার্ক হচ্ছে কত ভাইয়া? 40 নম্বর। কত নম্বর? 40 নম্বর। গ্রুপ সাবজেক্টে, গ্রুপ সাবজেক্টে যেটা হয়, ওকে, তাহলে কি বলছি ভাইয়া? হ্যাঁ, অনেকেই চট্টগ্রামে পরীক্ষা দেবে, অনেক চট্টগ্রাম কলেজ, চিটাগাং কলেজ, মহসিন কলেজ দেখতে পাচ্ছি, চিটাগাং ওমেন কলেজ। যাই হোক, দেখো, তাহলে এই সাবজেক্টগুলো আসলে কি পারতে হলে তোমাকে যেই জিনিসগুলো ফলো করা দরকার সবগুলো আছে ক্লাসে বলবো, এবং কিরকম প্রশ্ন হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন হয়, কি লেভেলের প্রশ্ন হয়, তুমি অ্যান্সার করবো আমার সাথে। আজকে তুমি অনেক কিছু শিখতে পারবা, আজকে এই ক্লাসটাতে তুমি অনেক 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 কিছু শিখতে পারবা। ঠিক আছে, ওকে ভাইরা, তাহলে আমি ক্লাসে প্রবেশ করি। হ্যাঁ, আজিজুল হক কলেজ, একজন বগুড়া বলছ, হ্যাঁ একজন হচ্ছে, অনেকেই দিবা এই চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, হ্যাঁ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ দেখতে পাচ্ছি, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ দেখতে পাচ্ছি, হ্যাঁ পটিয়া সরকারি কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ। হ্যাঁ, অনেকে এগুলো হচ্ছে তাদের ফার্স্ট চয়েস আর কি, এখানে পরীক্ষা দিবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জাস্ট একটু ক্লাস শেয়ার করে দাও, সবাই মিলে একসাথে করবো আমরা। তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা অন্তত একটা ধারণা পাবে যে আসলে পরীক্ষা কিরকম প্রশ্ন আসে, কিরকম প্রশ্ন আসলে কিভাবে পরীক্ষা দিতে হবে, কিভাবে আনসার করতে হবে। এবং ভাইয়া যা যা বলবো ক্লাসের মধ্যে, এগুলো দেখবে তোমার ভর্তি পরীক্ষা চলে আসতে পারে। গত বছর আসছে, এই বছর আসবে। আনন্দমোহন কলেজ, হ্যাঁ পটিয়া গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ সালমান রাকিব। ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে আমি ক্লাসে ফিরি, আমি ক্লাসে ঢুকি। আমার প্রথম বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম, সেটা হচ্ছে তুমি মানবিকের শিক্ষার্থী, তোমার জন্য মানবিকের শিক্ষার্থী, তোমার জন্য সাধারণ জ্ঞানে 20 নম্বর, পাশাপাশি হচ্ছে 40 নম্বর হচ্ছে তোমার টেক্সট বই থেকে আসবে। টেক্সট বই
অনেকে অনেক বই অনেক সাবজেক্ট পড়ে না, সমস্যা নাই, আচ্ছা ক্লাস করলে তুমি বুঝতে পারবে আসলে তোমার কোন বিষয়গুলো একটু জানা দরকার। ঠিক আছে ভাই, তাহলে আমি ক্লাসে প্রবেশ করি। আমি ওয়াদা দিচ্ছি এবং তোমরা কমিট করে নাও যে আজকে ক্লাস শুরু করলাম, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে থাকবা, ক্লাস না শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থাকবা। আমি বিশ্বাস করি ক্লাস শেষে তুমি একটা ফিল করতে পারবা যে আসলে আমি পারবো, তোমার নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে যে আমি পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করতে পারবো। দেখবা তোমার নিজের মধ্যে একটা ফিল আসবে, আমি তোমাকে এই শিখাই দেবো। ঠিক আছে, ওকে আমি আসি, একটা একটা করে চলে আসি। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমার, দেখো একেবারে যে হাই লেভেল কোশ্চেন এরকম না, একটা বেসিক কোশ্চেনটা শুরু করতেছি। কি বলতেছে, ভারতের 7 সিস্টার ভুক্ত। এখন তুমি তো জানো না ভারতের 7 সিস্টার মানে আসলে কি, তুমি এটা বোঝো না, মনে করো তুমি বই খাতা কিচ্ছু ধরো নাই। 7 সিস্টার মানে কি? 7 সিস্টার মানে হচ্ছে, মনে করো বাংলাদেশের অর্থাৎ ভারতের ভারতের তোমার উত্তর আর হচ্ছে কি, উত্তর আর পূর্ব দিকে ভারতের 7টা রাজ্য। আমাদের যেমন বাংলাদেশে 7টা বিভাগ আছে, 8টা বিভাগ আছে, ওরকম ভারতের 30টা বিভাগের মধ্যে 7টা বিভাগ হচ্ছে বাংলাদেশের, মানে ভারতের ঠিক উত্তর পূর্ব দিকে। এই 7টাকে একসাথে 7 বলা হয়, 7 সিস্টার বলা হয়। কি বলা হয়? 7 সিস্টার বলা হয়। মানে 7টা প্রদেশ বা 7টা রাজ্যকে একসাথে কি বলা হয় ভাইয়া? 7 সিস্টার বলা হয়। এবং এই 7 সিস্টার গুলোর মধ্যে এবং কি কি আছে নামগুলো বলে দেই। আবার বলে 7 সিস্টার অর্থাৎ এই 7 সিস্টার ভুক্ত রাজ্যগুলা কি কি ভাইয়া? মানে 7টা রাজ্য কি কি? একটা হচ্ছে আসাম, একটা কি ভাইয়া? একটা হচ্ছে আসাম, মনে রাখবে একটা আসাম। একটা হচ্ছে নেগাল্যান্ড, একটা কি? নেগাল্যান্ড, ঠিক আছে। একটা অরুণাচল, একটা কি ভাইয়া? অরুণাচল, ঠিক আছে। একটা হচ্ছে মেঘালয়, একটা কি? একটা হচ্ছে মেঘালয়, একটা হচ্ছে মিজোরাম, একটা কি? মিজোরাম, আর একটা হচ্ছে মণিপুর। হ্যাঁ, একটা হচ্ছে কি? মণিপুর, হ্যাঁ, মণিপুর বা মণিপুরি বলে আর কি। তো এই 7টা রাজ্যকে একসাথে 7 সিস্টার বলা হয়। এগুলো মনে রাখার টেকনিক কি ভাইয়া? এই 7টা রাজ্য নাম মনে রাখবো কিভাবে ভাইয়া? আমি মনে রাখার উপায় হচ্ছে জাস্ট মনে রাখবা, আমি অমেত্রী মেন বা মন, আমি অমৈত্রী মনা, এরকম মনে রাখবো। আমি অমৈত্রী মনা, আমিতে কি? আতে হচ্ছে আসাম, মিতে মিজোরাম, অতে অরুণাচল, মেতে মেঘালয়, ত্রিতে ত্রিপুরা, মতে মণিপুর, নেতে নেগাল্যান্ড। ত্রিপুরা লিখছিলাম এখানে, ত্রিপুরা লিখিনি এখানে, ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা। এই 7টা রাজ্য, ঠিক আছে বা? তাহলে এই 7টা রাজ্যকে আমরা কি বলতেছি? এই 7টা রাজ্যকে আমরা কি বলতেছি বা? 7 সিস্টার। ওকে, এখন আসি কি বলতেছি? এখন হচ্ছে বাংলাদেশের সীমান্ত সাথে সংযোগ নাই। এর মানে কি? এর মানে দ্বারা বোঝাচ্ছে বাংলাদেশের যে সীমানাটা আছে এই সীমানার সাথে সরাসরি লেগে নাই। এরকম রাজ্য কি কি লেগে নেই? কোনটা লেগে নেই? হচ্ছে অরুণাচল আর মণিপুর, এই 2টা অঞ্চল, পাশাপাশি নেগাল্যান্ড। আরেকটা হচ্ছে নেগাল্যান্ড। হ্যাঁ, নেগাল্যান্ড, এই নেগাল্যান্ড যে রাজ্যটা আছে, অর্থাৎ এই 3টা, নেগাল্যান্ড, অরুণাচল, মণিপুর, এই 3টা রাজ্য বাংলাদেশের সাথে সরাসরি সীমানাভুক্ত না, কিন্তু এগুলা 7 সিস্টার ভুক্ত। ঠিক আছে, মনে রাখবা কি কি বলছি? নেগাল্যান্ড, অরুণাচল আর মণিপুর, এই 3টা অঞ্চল আমাদের সাথে সরাসরি সংযুক্ত না, মানে এর ঘেসে নাই, লেগে নাই, বুঝছো? আছে, আমাদের পাশেই আছে, কিন্তু আমাদের সাথে সরাসরি মানে পাশাপাশি না, একটু দূরে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা। নেই কোনটা? উত্তর হচ্ছে এগুলো আমাদের সাথে নেই, সংযুক্ত নাই। ওকে, শেষ। বাকিগুলো সংযুক্ত আছে। বাকিগুলো আমাদের সাথে সংযুক্ত। ওকে ভাইয়ারা, পরে আসি। পরে কি বলছি দেখো, 2 নাম্বার কোশ্চেন। আমার 2 নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে খেয়াল করো। 2 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমানা নেই বা সীমান্ত নাই। এখন পারবা না ভাইয়া, এখন একটা অপশন দিছে, এখন জাস্ট একটা অপশন দিছে। কি বলছি? ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমানা, মানে আমাদের সাথে সরাসরি সীমানা নাই। শেষ কথা হচ্ছে এটা। এত সঠিক মানে কঠিন শব্দ দিয়ে তোমাকে জাস্ট বিভ্রান্ত করে, কনফিউজ করে দেয় আর কি। জাস্ট তোমাকে বলে দিলাম স্থল সীমান্ত মানে কি, মানে সংযোগ নাই, আমাদের পার্শ্ববর্তী রাজ্য না। কোনটা? নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম নাকি আসাম? কোনটা উত্তর? এই তো উত্তর বলে ফেলছো, অলরেডি একজন বলে ফেলছো। উত্তর হচ্ছে নেগাল্যান্ড। উত্তর হচ্ছে কি? নেগাল্যান্ড। এগুলো হচ্ছে ভারতের উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলা, রাজ্যগুলা আর কি। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। তাহলে আবার শিখাইতে পারছি 7 সিস্টার মানে হচ্ছে ভারতের উত্তর পূর্ব দিকে। কোন দিকে? উত্তর এবং পূর্ব দিকে যে 7টা রাজ্য আছে এগুলো একসাথে বলা হয় 7 সিস্টার। ক্লিয়ার? শেষ? ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বারটা, নেগাল্যান্ড। হ্যাঁ, নেগাল্যান্ড। পরে আসি ভাই,
আমি পরবর্তী চলে আসি। তো কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? চিন্তা করছো কি বলছে? কোথায় ভারত ও মিয়ানমারের সীমান্ত, মানে দুইটা দেশ, আমার একটা বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে ভারতের সীমানাও আছে, আবার কি আছে, মিয়ানমারের সীমানাও আছে। এখন প্রশ্ন হয়েছে যে ভাইয়া ভারত এবং মিয়ানমারের সাথে সীমানা যে আছে, এবং এই দুইটা একসাথে মিলছে কোন জায়গায়? কোন জায়গাটায় মিলছে? উত্তর হচ্ছে কি, দেখি খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট নাকি রাঙামাটি? হ্যাঁ, উত্তর হচ্ছে ডি নাম্বারটা, মনে রাখবা। তার মানে পরীক্ষায় যদি এটা না দিয়ে ঘুরায় প্রশ্ন দেয়, পরীক্ষা মনে করে এটা আসে নাই, ঘুরাই দিছে, কি হবে যদি দেয়, তাহলে ভাববা রাঙামাটি হচ্ছে এমন একটি জেলা যে জেলার সাথে দুইটা দেশের সীমানা আছে। শেষ। পরীক্ষা যদি বলে দুই দেশের সাথে সীমানা আছে এমন জেলা কোনটা, উত্তর রাঙামাটি। উত্তর কি রাঙামাটি, কারণ রাঙামাটির সাথে ভারতের সীমানা আছে, আবার এই রাঙামাটির সাথে মিয়ানমারের সীমানাও আছে। ঠিক আছে ভাইরা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এই ডি নাম্বার, রাঙামাটি জেলাটার সাথে মিয়ানমারের সীমানাও আছে, আবার কি তোমার হচ্ছে ভারতের সীমানাও আছে। তাহলে উভয় দেশের সীমানা এই রাঙামাটির সাথে আছে, রাঙামাটির সাথে আছে। শেষ ভাইয়া, তাহলে উত্তর রাঙামাটি। উত্তর কি রাঙামাটি। একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের প্রশ্নগুলো হয় আসে, ঠিক ওই রকম টাইপের প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি, প্রেশার নেওয়ার কিছু নাই। দেখো পরে আসি ভাই, 4 নাম্বার কোশ্চেনে আসি। 4 নাম্বার কোশ্চেনে বলছে কি হিমছড়ি। দেখো হিমছড়ি নামটা শুনলেই ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ভাব, মানে ভাইব চলে আসে। এই যে হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? তোমরা জানো, অনেকে হয়তো ঘুরতে গিয়েছ এই জায়গাটা, অনেকে ঘুরতে গিয়েছ। এখন এই জেলাটা বা এই অঞ্চলটা হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজার নাকি হচ্ছে বান্দরবন? একটু বলো দেখি ভাইয়েরা, এটা আসলে কোন জায়গাটায়? এটা আসলে কোন জায়গায়? হ্যাঁ, কক্সবাজার। এই তো গুড। তাহলে কক্সবাজারের শীতল পানি ঝর্ণা, মনে রাখবা এই হিমছড়িকে বলা হয়, এই হিমছড়িকে বলা হয় শীতল পানি। কি ভাইয়া? এটাকে বলা হয় শীতল পানির ঝর্ণা। কি ঝর্ণা? শীতল পানির ঝর্ণা, মনে রাখবা। হ্যাঁ, শীতল পানির ঝর্ণা হচ্ছে কোনটা? এই হিমছড়ি। হিমছড়িকে বলা হয় শীতল পানির ঝর্ণা। এটা কোথায়? এটা কক্সবাজারে আছে। কোথায় ভাইয়া? কক্সবাজারে আছে। ঠিক আছে, শেষ। তাহলে পরে আসি আমি, এরপরের ধাপে চলে আসি। পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে এই যে এটা চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে। কি আছে? তোমরা মনে রাখবা চট্টগ্রামের মধ্যে একই সাথে এই চট্টগ্রাম একটা বিভাগ, এই বিভাগ পাহাড়ি একটা বিভাগ, এমন একটা বিভাগ চট্টগ্রাম শহর বা চট্টগ্রাম জেলাটা এমন একটা বিভাগ, এমন একটা জায়গা, যে জায়গা থেকে একই সাথে পাহাড় এবং সমুদ্র দুটোই দেখা যায়। পাহাড় সমুদ্র একসাথে ফিল নেওয়া যায়, সেটা হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামের মধ্যেই কি আছে? এই চট্টগ্রামের মধ্যে শীতল পানি ঝর্ণা আছে। শীতল পানি ঝর্ণা আছে চট্টগ্রাম বিভাগের মধ্যে। আবার এই চট্টগ্রামের মধ্যে আবার গরম পানি ঝর্ণা আছে। কি পানি ঝর্ণা? গরম পানি ঝর্ণা। মনে রাখবা, যদি বলা হয় শীতল পানি ঝর্ণা কোনটা, উত্তর হবে হিমছড়ি। কি হবে ভাইয়া? কক্সবাজারের হিমছড়ি। হ্যাঁ, হিমছড়ি। ঠিক আছে। আর যদি বলা হয় গরম পানির ঝর্ণা, গরম পানির ঝর্ণা, হ্যাঁ গরম পানির ঝর্ণা যদি বলা হয়, তাহলে সেটা উত্তর হবে সীতাকুণ্ড। কোথায়? সীতাকুণ্ড। তাহলে সেটা উত্তর হচ্ছে, হ্যাঁ সেটা উত্তর হচ্ছে কি সীতাকুণ্ড। তাহলে গরম পানি ঝর্ণা কোথায়? সীতাকুণ্ড। আর ঠান্ডা পানি ঝর্ণা হচ্ছে কোথায়, বা শীতল পানি ঝর্ণা হচ্ছে কোথায়? হিমছড়িতে। কোথায়? হিমছড়িতে। তাহলে উত্তর হচ্ছে কি, এই যে উষ্ণ প্রস্রবণ, মানে উষ্ণ, জাস্ট উষ্ণ মানে কি গরম, জাস্ট গরম পানি ঝর্ণা। তাহলে সীতাকুণ্ড গরম, কক্সবাজার ঠান্ডা। কারণ কি, কক্সবাজার হচ্ছে সমুদ্রের সাথে, সেজন্য ঠান্ডা। ওকে, সি নাম্বার উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি ভাই? উত্তর সি নাম্বারটা। তাহলে 5 নাম্বার কোশ্চেন আমার অনেকে শিক্ষার্থী পেরে ফেলছো। ওকে, এরপর আসি। এরপরে আমরা চলে আসি ভাই। দেখো একেবারে সুন্দর মতো সবকিছু বুঝে দিচ্ছি, যাতে তুমি, আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের মধ্যে ভালো একটা কোপ দিতে পারবা, এই জায়গাটা যারা কোপ দিতে পারবা তাদেরকে ঠেকাইতে পারবে না। তুমি তোমার ভালো যে কলেজ চাও, যে কলেজে পড়তে চাও, তুমি দেখো আমি এই কলেজে পড়বো ভবিষ্যতে, হয়তো ইন্টারমিডিয়েটে পড়তে পারো না, অনার্সে পড়বা, এখন ওই কলেজে পড়ার জন্য ভালোটা স্কোর করতে হবে, টপ পজিশনে চলে আসতে পারবা। এগুলো কোনো ব্যাপারই না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো করবে, এগুলো জাস্ট চোখের চোখ বন্ধ দেখাইতে পারবা যদি একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করো। দেখো এই প্রশ্নগুলো আসবে। কি বলছে? বরেন্দ্র ভূমি বলা হয়, কি বলা হয়? বরেন্দ্র ভূমি বলা হয় ময়নামতি, মধুপুর, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে বরেন্দ্র ভূমি বলা হয়। মনে রাখবে এটা, বরেন্দ্র ভূমি। তুমি নাম বরেন্দ্র, রাজশাহীকে আবার বরেন্দ্র ভূমি বলা হয়।
তাহলে রাজশাহীর বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে বলা হয় বরেন্দ্রভূমি। এটা মনে রাখবা তুমি, এটা হয়তো অনেকে জানো না, নতুন শুনেছ। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা, এটা কোথায়, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়। ঠিক আছে, এটা মাথায় মনে রাখবা, এটা অনেক হয়তো পারবা না, বাট এটা মনে রাখবা। ওকে, উত্তর হচ্ছে রাজশাহী, হ্যাঁ, ডি নাম্বারটা। এরপরে দেখি আমরা, বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? এটা পারবা না ভাই তোমরা। দেখো তো, তোমরা কিন্তু অলরেডি শিখাই ফেলছি তোমাদেরকে যে এমন একটা জেলা আছে যেই জেলাটার সাথে আশেপাশের, এই পাশের ভারতের, এই পাশে মিয়ানমার, দুই দেশেরই কি আছে, সীমানা আছে। ওই জেলাটা কোনটা? এটা কি খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, না কুমিল্লা? এটা কোনটা? দেখছো কত ইজি কোশ্চেন আসছে। একটু আগে দেখাইছি না তোমাদেরকে, দেখাইছি কিন্তু বলছি আমি। তাহলে মনে রাখবা, এমন একটা জেলা যে জেলার সাথে কি আছে, উভয় দেশের, মায়ানমার এবং হচ্ছে কি ভারত, দুইটা দেশের সীমানা আছে। ওইটা কোনটা? হ্যাঁ, ওইটা হচ্ছে আমার, ওকে উত্তর, হ্যাঁ উত্তর হচ্ছে সি নাম্বারটা, রাঙামাটি। তাহলে মনে রাখবা, রাঙামাটির সাথে উভয় দেশ, উভয় দেশ বলতে কোনটা? ভারত একটা, একটা ভারত, একটা ভারত, একটা কি, আরেকটা হচ্ছে মিয়ানমার, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে মিয়ানমার। ওকে, মিয়ানমার। তাহলে ভারত আর মিয়ানমারের সাথে সংযুক্ত আছে কোনটা? রাঙামাটি, এই জেলাটা। ওকে, আবার একজন বলছে কুমিল্লা, বা কুমিল্লা হবে কেন ভাইয়া, কুমিল্লা বলতে তো টান কেন? ওকে, দেখো পরে আসি। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সবার উঁচু পর্বত শৃঙ্গ, দেখো আলাদা একটু টার্ম বুঝে দিই তোমাদেরকে। একটা হচ্ছে পর্বত, এটা কি, একটা হচ্ছে পর্বত, কি ভাই, একটা পর্বত। আর একটা কি, আর একটা হচ্ছে পর্বতমালা। দেখো পরীক্ষায় আলাদা আলাদা টার্ম দিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ভাইয়া আমি তোমাকে পড়া দিচ্ছি এইটা, কিন্তু পরীক্ষা এই শব্দটা না ধরনের একটা শব্দ দিয়ে দিচ্ছে, তখন কি করবা সেটা শিখাই দিচ্ছি তোমাকে। একটা হচ্ছে পর্বতমালা, পর্বতমালা, পর্বতমালা। আর একটা হচ্ছে পর্বত সিংহ, পর্বত, পর্বত সিংহ। হ্যাঁ, পর্বত সিংহ, এই পর্বত সিংহ, পর্বতমালা, আর হচ্ছে পর্বত। পর্বত মানে কি, পাহাড়, জাস্ট একটা পাহাড়, একটা পাহাড়কে কি বলতেছি আমরা, পর্বত বলতেছি, পর্বত। আর যদি অনেকগুলো পাহাড় থেকে, অনেকগুলো পাহাড়, তখন সেটাকে আমরা কি বলবো, পর্বতমালা। তাহলে অনেকগুলো পাহাড়, এটা হচ্ছে বহু বচন, এটা হচ্ছে এক বচন। এবং পর্বত সিংহ, যেটা সিংহ মানে চূড়া, উঁচু, মানে একটা পর্বতের সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে, সবার উপরে যে জায়গাটা আছে, এটাকে বলা হয় পর্বত সিংহ বা পর্বতের চূড়া। হ্যাঁ, তাহলে উত্তর কি, বাংলাদেশে এমন একটা পর্বত যার সিংহের নাম, পর্বত সিংহের নাম হচ্ছে তাজিংডং। কি ভাইয়া, তাজিংডং, এই তাজিংডং। তাহলে দেখবে সুন্দর মতো বোঝা দিচ্ছে তোমাদেরকে কোনটা পর্বত, কোনটা পর্বতমালা, কোনটা পর্বত সিংহ। পর্বত সিংহ হচ্ছে পর্বতের সবচেয়ে উঁচু জায়গাটা, আর পর্বতমালা হচ্ছে অনেকগুলো পর্বত, আর পর্বত মানে হচ্ছে কি একটা পর্বত। ঠিক আছে, শেষ। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা, তাজিংডং। তাজিংডং হচ্ছে বাংলাদেশের পর্বতের সবচেয়ে উঁচু জায়গাটা। হ্যাঁ, সবচেয়ে উঁচু জায়গাটা হচ্ছে সি নাম্বারটা, তাজিংডং। ওকে ভাইরা, ঠিক আছে, পরে আসি। এরপর আমরা দেখি, এরপরে কি বলতেছে এখানে। এরপরে বলতেছে যে নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমানা নাই? মানে এখানে কিন্তু বলেন নাই যে জেলা, জেলা বলছে, জেলা কিন্তু বলে নাই। এখানে বলতেছে যে এমন একটা বিভাগ আছে যেই বিভাগের সাথে কোনো কি নাই, ভারতের সীমানা নাই। এখন যে শিক্ষার্থীরা ভালো মতো ম্যাপ পড়াশোনা করছো, ম্যাপ গুলো দেখছো, হ্যাঁ ম্যাপ গুলো দেখে ফেলছো, আর এরা ভালো মতো পারবা যে ভাইয়া এটা হচ্ছে এইভাবে পারবা। যারা ম্যাপ দেখো নাই, জীবনে ম্যাপের কাছেও যাও নাই, তারা পারবা না। দেখো কি বলছে, উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটা, এখানে 4টা বিভাগের নাম দেওয়া আছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম। এই বিভাগগুলো তোমার হচ্ছে সাথে কোনটার সাথে সংযুক্ত নাই? হ্যাঁ, অনেকে অলরেডি ফার্মা বলছো, হ্যাঁ পরে হচ্ছে কি ফারিহা বলছো, ওকে ওকে, এই সবাই বলছে বরিশাল। কেন বরিশাল? কারণ মনে করো আমি যদি বাংলাদেশের ম্যাপটা আঁকি এরকম, হ্যাঁ এরকম, এরকম মনে করো। হ্যাঁ, তো বরিশালটা কোথায়? বরিশালটা হচ্ছে ঠিক এই জায়গাটা, বরিশালটা কোনটা, এই জায়গাটা, এই জায়গায় খুলনা, এই জায়গায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এখানে ঢাকা রয়েছে এখানে, আর কুমিল্লা, চট্টগ্রাম, কুমিল্লা, যে তাহলে মাঝখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বরিশাল, এটা হচ্ছে কি বরিশাল। মানে এই বরিশালের এক পাশে হচ্ছে কি, এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর, এই পাশে কোনো দেশ নেই। তাহলে যদি বরিশাল আর ঢাকা, অর্থাৎ বরিশাল অথবা ঢাকা, বরিশাল অথবা ঢাকার সাথে, বরিশাল ঢাকার সাথে কি নাই, ভারতের কোনো সীমানা নাই, সংযুক্ত নাই। তাহলে পরীক্ষা যদি অপশনের মধ্যে বরিশাল থেকে বরিশাল উত্তর হবে, আর যদি বরিশাল বাদ দিয়ে ঢাকা থাকে ঢাকা উত্তর হবে। কারণ কি, আর বাংলাদেশে দুইটা বিভাগ আছে যে বিভাগটির সাথে ভারতের কোনো সংযোগ নাই। 1 নাম্বার ঢাকা, 2 নাম্বার বরিশাল। তাহলে অপশনের মধ্যে যদি বরিশাল দেয়, উত্তর বরিশাল দিবা, আর যদি অপশন বরিশাল না দিয়ে যদি বলে ঢাকা, তাহলে উত্তর ঢাকা দিবা।
ঠিক আছে, উত্তর কি দিবা? ঢাকা দিবা। শেষ, ঢাকা দিবা। তাহলে ঢাকা অথবা বরিশাল, শেষ। তাহলে উল্লেখিত বিভাগ কোনটা? দুইটা বিভাগের। আবার যদি পরীক্ষা প্রশ্ন বলে, পরীক্ষা যদি বলে কয়টা বিভাগের সীমানা, মানে কয়টা বিভাগের সাথে ভারতের সীমানা নাই, উত্তর 2। উত্তর কত? উত্তর 2, কারণ একটা হচ্ছে ঢাকা, একটা বরিশাল। শেষ। এরপরে আসি, এরপর কি বলতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো কত একটা সুন্দর প্রশ্ন আসে, এটা হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন, ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মদিনায়, দেখো আল্লাহ রাসূল প্রথম উনি জন্মগ্রহণ করছেন মক্কায়। মক্কায় জন্মগ্রহণ করার পরে মক্কার মানুষ তাকে কি করছে? নির্যাতন করছে, মেরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, যার ফলে আল্লাহ তাআলার আদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে বুঝছো, এই সালে বা এই সনে, এই যে সনে তোমার হচ্ছে মক্কা ছেড়ে উনি মদিনায় চলে যায়। মদিনায় চলে যায়। আর মদিনায় চলে যাওয়ার পরে মদিনায় দুইটা গোত্র ছিল, দুইটা কি ছিল? গোত্র বা বংশ ছিল, দুইটা বংশ। একটা নাম হচ্ছে আউস, একটা নাম হচ্ছে খাজরাস। একটা নাম হচ্ছে কি? আউস, আর একটা নাম হচ্ছে কি? খাজরাস। এই দুইটা বংশ তৎকালীন সময় কি হইতো? অনেক ঝামেলা করতো, মারামারি করতো। তো এই দুইটা বংশের মধ্যে সমাধান করার জন্য এরা কি করছিল? একটা মহানবী খুঁজতেছিল যাদেরকে এরা সমাধান করবে, বা যারা যে ঝগড়া বিবাদের সমাধান করবে, এমন একটা ব্যক্তি তারা কামনা করছিল। ঠিক সেই সময় 622 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, তখন এই যে আউস আর খাজরাজ গোত্রের মারামারিকে কি করে দিলেন? নির্মূল করে দিলেন, মানে সমাধান করে দিলেন আর কি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, এই যে আউস ও খাজরাজ, তোমরা হয়তো ইসলামের ইতিহাস পড়া নাই অনেকে, মনে রাখবা আল্লাহ রাসূল 622 খ্রিস্টাব্দে পরীক্ষাটা আসে। কত খ্রিস্টাব্দে হিজরত করেছেন, মানে মক্কা থেকে মদিনায় গিয়েছেন? মক্কা থেকে মদিনায় গিয়েছেন, উত্তর হচ্ছে 622। কত ভাইয়া? 622। তখন আল্লাহ রাসূলের বয়স কত ছিল? প্রশ্ন হইতে পারে। আল্লাহ রাসূল যখন, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, মক্কা থেকে যখন মদিনায় যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? পরীক্ষা আসতে পারে। দেখো বয়স কত ছিল যদি বলা হয়, তাহলে উত্তর হবে আল্লাহ রাসূলের জন্ম হচ্ছে 570। কত? 570 জন্মগ্রহণ করেছেন। আর হিজরত করেছেন কতই? তোমার 622-এ। তাহলে মাঝখানে কত বছর ভাইয়া? 70 থেকে 622 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 42 বছর। কত বছর? 42 বছর মেবি এরকম। হ্যাঁ, 42 বছর, ঠিক আছে। এটা হচ্ছে 42 বছর। তাহলে 42 বছর বয়সে উনি কি করেন? মক্কা থেকে মদিনায় যান। মক্কা থেকে মদিনায় যান। তাহলে মোটামুটি এতটুকু ক্লিয়ার হয়েছে ভাইয়া? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, 52 নাকি? সরি, 52 বছর, 42 না, 52 বছর। হ্যাঁ, 52 বছর বয়সে। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? আউস ও খাজরাজ। আউস ও খাজরাজ গোত্র, ঠিক আছে। ওকে, পরে আসি। আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে তোমার হচ্ছে, আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ, মানে আয়তনের দিক থেকে, জায়গার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে কোনটা? সেটা হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দিনাজপুর। বলে দিচ্ছি তোমাদেরকে, আমি বারবার বলে দিচ্ছি, পরীক্ষা যদি যেটা পড়াইলাম তোমাদেরকে এটা যদি নাও আসে, যেটা আসতে পারে সেটা তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি বলছে, বাংলাদেশের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট বিভাগ সেটা হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, কুট্টালবাম, এই যে ময়মনসিংহ যে বিভাগটা আছে, এই বিভাগটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ বিভাগ। এই বিভাগ সর্বশেষ বিভাগ হচ্ছে এই যে এটা, মানে বাংলাদেশের যে 8টা বিভাগ আছে, 8টা বিভাগের মধ্যে সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। এবং এই বিভাগটাই কি সবার ছোট বিভাগ, ঠিক আছে। সবার ছোট বিভাগ হচ্ছে এই ময়মনসিংহ বিভাগ, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমার কি? বি। ওকে, ঠিক আছে। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ময়মনসিংহ। উত্তর হচ্ছে ময়মনসিংহ। ওকে, ঠিক আছে। পরবর্তী আসি। পরে দেখো কি বলছে, বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? দেখো বাংলাদেশ 4টা দিক আছে না, সবার 4টা দিক আছে, দক্ষিণ, পূর্ব, উত্তর, পশ্চিম, থাকে না এরকম। তার বাংলাদেশের উত্তরে কোনটার অবস্থান? আমি যদি হিসাব করি, এই যে দেখো বাংলাদেশ, এই বাংলাদেশটা আঁকি। হ্যাঁ, বাংলাদেশটা আঁকি, এটা হচ্ছে বাংলাদেশ, বুঝছো? এটা বাংলাদেশ, জাস্ট সিম্পল একটা আঁকলাম আর কি। বাংলাদেশের এই পাশটা হচ্ছে কি? এই পাশটা হচ্ছে পূর্ব দিক, মনে করো পূর্ব দিক। এটা হচ্ছে আমার উত্তর দিক, এটা দক্ষিণ দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। এটা কি? পশ্চিম দিক, ঠিক আছে, পশ্চিম দিক। এখন 4 দিকের মধ্যে কি বলছে? উত্তর দিকে কোনটা? ওরে বাপরা, এখানে 4টা, এখানে যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন এসে 7 সিস্টারের যে 7টা রাজ্য আছে না ভাইয়া,
বুঝি 7টা রাজ্য, 7 সিস্টার, ওই 7টা রাজ্যের মধ্যে 4টা এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন করছে এই 4টার মধ্যে সবার উত্তর কোনটা? খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, ক্রিটিক্যাল প্রশ্ন। যদি এখানে আসাম থাকতো, আসাম কি থাকতো, আসাম থাকতো, তাহলে আসাম উত্তর হইতো, আসাম, তাহলে উত্তর হইতো আসাম। বাট যেহেতু এখানে আসাম নাই, যার কারণে এখানে উত্তর হবে কি মেঘালয়। মেঘালয় উত্তর, মেঘালয়। মানে বাংলাদেশের উত্তর দিকে আসাম, এটা ঠিক আছে, বাট আসাম তো অপশনে নাই। আসাম তো 7 সিস্টারের মধ্যে একটা রাজ্য না, আসাম রাজ্য, কিন্তু আসাম তো উত্তর অপশনের মধ্যে নাই। যদি আসাম না থাকে তাহলে উত্তর কি হবে? মেঘালয়। উত্তর কি হবে? উত্তর হচ্ছে মেঘালয়। উত্তর হচ্ছে মেঘালয় হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে মেঘালয়, সি নাম্বারটা। তাহলে ভারতের উত্তর কি? উত্তর হচ্ছে মেঘালয়। তাহলে মনে রাখবা, এগুলো তোমার মনে রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে আসে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো এগুলো আসে। হ্যাঁ, ওকে ভাইরা, পরে আসি আমি। পরবর্তী প্রশ্ন কি বলতেছে, এই যে মহাস্থানগড়, কি গড়? মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? দেখো, প্রাচীন বাংলার মধ্যে 5টা বংশ ছিল, বুঝছো? আমাদের আরো অনেক বছর আগে, অনেক বছর আগে বাংলাকে শাসন করেছে 5টা রাজবংশ। লিখে দিচ্ছি তোমাদেরকে। 5টা রাজবংশের মধ্যে সর্বপ্রথম যারা ছিল তারা হচ্ছে মৌর্য বংশ। কি বংশ? তারা হচ্ছে মৌর্য বংশ, মনে রাখবা। তারা হচ্ছে প্রথম বংশের নাম হচ্ছে মৌর্য বংশ। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে গুপ্ত। পরে কি? গুপ্ত বংশ। কি হয়েছে? গুপ্ত বংশ, গুপ্ত বংশ। পরে 3 নম্বর হচ্ছে গৌর বংশ। কি বংশ? গৌর, গৌর বংশ বা গৌরী বংশ। পরে 4 নম্বর হচ্ছে কি বংশ? 4 নম্বর হচ্ছে পাল বংশ। 4 নম্বর কি? পাল বংশ। আর 5 নম্বর হচ্ছে সেন বংশ। সেন বংশ হচ্ছে সর্বশেষ, সেন বংশ। ঠিক আছে, তাহলে দেখি, তাহলে সর্বপ্রথম যে বংশের নাম ছিল আমার নাম হচ্ছে মৌর্য বংশ, আর সর্বশেষ যে বংশের নাম সেটা হচ্ছে আমার কি? সেন বংশ। এই বংশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাতে শাসন করেছিলেন সবচেয়ে বেশি হচ্ছে এই পালরা। এই যে পাল যে রাজবংশটা আছে, এই যে রাজবংশটা, এই রাজবংশের মধ্যে সবচেয়ে বেশি শাসন করেছে পাল রাজবংশ, প্রায় 400 বছর। কত বছর? প্রায় 400 বছর এরা আমাদের কি করছে? আমাদের শাসন করেছে। তাহলে দেখছো, একটা প্রশ্নটাতে তোমার কত কিছু বলে ফেললাম। হ্যাঁ, তাহলে আমি প্রথম বংশের নাম মৌর্য, গুপ্ত, গৌর, পাল, পরে কি পাইলাম? পরে হচ্ছে সেন বংশ পাইলাম। সর্বশেষ সেন বংশ, প্রথম হচ্ছে মৌর্য বংশ। এবং এই বংশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শাসন করেছে কারা? এই পালরা। এবং বলে রাখি, এই পালদের মধ্যে থেকে, এই পালদের মধ্যে থেকে তোমার হচ্ছে এই পালদের বাংলাদেশে যত বিহার আছে, বিহার বৌদ্ধদের যে বিহার, যা চিনমনা বিহার আছে না, যারা থাকতো আর কি বৌদ্ধরা, এই বিহার, নওগাঁ পাহাড়পুর বৌদ্ধ বিহার, নওগাঁ বিহার যেগুলো আছে, এই বিহারগুলো সবগুলো নির্মিত হয়েছে তোমার হচ্ছে এই পালদের সময়। এই পালদের সময় সবগুলো কি হয়েছিল? তৈরি হয়েছিল। হ্যাঁ, তৈরি হয়েছিল। এবং এই বিহারগুলো মনে রাখবা, বিহার যত হয়েছে যা পাবা সব পালরা করছে। এবং তুমি শুনে থাকবা যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। কি পদ? চর্যাপদ। এই চর্যাপদটা আবিষ্কার করছে কারা? কাদের সময়? এটা হচ্ছে পালদের সময়। অর্থাৎ এই পালদের সময় চর্যাপদটা কি হয়? আবিষ্কৃত হয়। এবং এই চর্যাপদটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা হচ্ছে সহায়ক আর কি, বুঝছো? সব বৌদ্ধ ধর্মের রিলেটেড আর কি। তাহলে আশা করি অনেক কিছু বুঝাই ফেললাম, বলে ফেললাম তোমাদেরকে, তোমাদের নোট করার সুবিধাতে, জ্ঞানে পরিধি বাড়ার ক্ষেত্রে সাহায্য বা ভূমিকা পালন করবে আর কি। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? এখন বলি, এখন এটা বলি, দেখো মহাস্থানগড় শুরুতে কি আছে? ম আছে। আর মৌর্য শুরুতে কি আছে? ম আছে। তাহলে উত্তর হচ্ছে মহাস্থানগড় মৌর্য। অনেকেই বলতেছে পাল পাল পাল। কি পাল বলছো? ওকে, পরে আসি। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে? দেখো, প্রধান অংশ গড়ে ওঠে ককেশিয়াট, এরা একটু সাদা টাইপের। মঙ্গোলিয়েট, এরা একটু বাদামি টাইপের। আর নিগ্রুয়েট মানে কি বোঝো তো? নিগ্রুয়েট নিউজিল্যান্ডের অধিবাসী না, নিগ্রুয়েট হচ্ছে এই যে কি বলে, নিউজিল্যান্ড না, সরি, হচ্ছে এটা এই আফ্রিকার মধ্যে একটা দেশ আছে না, যে নদে শুরু হয়। হ্যাঁ, তোমার হচ্ছে নিউজিল্যান্ডটা। নিগ্রো একটা দেশ আছে, বুঝছো? একটা দেশ, নামটা মনে হচ্ছে নাইজেরিয়া। হ্যাঁ, নাইজেরিয়ার নাগরিক হচ্ছে ওই যে, মানে হচ্ছে এরকম আর কি। তাহলে ককেশিয়েট, তারপর হচ্ছে নিগ্রুয়েট। নিগ্রুয়েট মানে হচ্ছে ওই যে নাইজেরিয়ার যারা আছে না, ওরা হচ্ছে নিগ্রুয়েট আর কি। আর মঙ্গোলিয়েট মানে কি? তারা একটু বাদামি কালার, একটু শ্যামলা এরকম। আর ককেশিয়েট মানে একটু সাদা টাইপের যারা আছে, বুঝছো? এখন বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশের যে গোষ্ঠী, বাঙালি জাতির প্রধান অংশ হচ্ছে অস্ট্রিক জাতি। মানে আমরা এই অস্ট্রিক থেকে আসছি।
এই অস্ট্রিক থেকে আমরা আসছি, বুঝছো? অস্ট্রিক থেকে আমরা ধীরে 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 আসছি। তাহলে এই সব করলে আমাদের উত্তর হচ্ছে কি অস্ট্রিক। অস্ট্রিক থেকে আমাদের পরবর্তী ধাপ 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 চলে আসছে আর কি অস্ট্রিক। ঠিক আছে, উত্তর হচ্ছে সি নাম্বারটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি নাম্বারটা। ভাইয়েরা পরে আসি। পরে দেখো খবরটা খেয়াল করো, পরে খেয়াল করো। পিরোজপুর জেলা পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ওরে বাপ রে বাপ, কোশ্চেনটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। যদি এটা নাও আসে, এটা মনে করো নাও আসতে পারে, কিরকম বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো পরীক্ষা যদি এটা নাও আসে, কিরকম আসতে পারে তোমাকে বলে দিই, যাতে একটু হলেও সুবিধা হয়। বাংলার জনপদ আছে না ভাইয়া, জনপদ। জনপদ মানে কি, আগে এরকম ঢাকা বিভাগ খুলনা বিভাগ ছিল না। তো বাংলাদেশ হওয়ার আগে মনে করো, আগে কি ছিল? জনপদ ছিল, আগে ভাগ ভাগ ছিল। পুণ্ড জনপদ ছিল, বঙ্গ জনপদ ছিল, তারপর হচ্ছে কি গৌর, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, এরকম নামে কি ছিল? জনপদ ছিল। একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে মনে করো ম্যাপ, এই যে ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, এরকম একটা ম্যাপ। হ্যাঁ, এই ম্যাপের এই অংশটাকে বলা হয় হরিকেল। হরিকেল। এখন হরিকেল, খেয়াল করছো? হরিকেল এখন কি, এই পাশে সিলেট আছে, বাংলাদেশের এই পাশে সিলেট, এই পাশে কি কি আছে? এই পাশে বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সবগুলো এখানে আছে না ভাইয়া? তো এই পাশে সবগুলো কি, এই পাশে সবগুলোকে বলা হয় হরিকেল জনপদের অধীনে ছিল এরা সবাই। আবার এই যে এই পাশটা থেকে আলাদা ছিল, এই পাশটাতে, এইটাকে বলা হয় চন্দ্রদ্বীপ। কি বলা হয়? চন্দ্রদ্বীপ বলা হয়। কি বলা হয়? চন্দ্রদ্বীপ। এই পাশটা কি কে ছিল ভাইয়া? এই পাশের মধ্যে ছিল বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, এখানে ছিল, এই যে এখানে ছিল। আর এই মাঝখানে যারা, মাঝখানেরটাকে বলা হয় বঙ্গ। কি বলা হয়? বঙ্গ বলা হয়। বঙ্গের মধ্যে কারা কারা ছিল? বঙ্গের মধ্যে ছিল তোমার হচ্ছে কারা, এখানে ছিল ঢাকা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এগুলো ছিল না মাঝখানে? তুমি দেখবে ম্যাপের মাঝখানে কারা কারা আছে, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এগুলো ছিল না? এগুলা। ঠিক আছে, এখন আসি। এখন এই জায়গাটা যারা আছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে কারা আছে? এই জায়গাটার মধ্যে কুমিল্লা আছে আর নোয়াখালী আছে। এই জায়গাটাকে বলা হয় সমতট। কি বলা হয়? সমতট। কি বলা হয়? সমতট বলা হয়। তাহলে সমতট জিনিসটা কি বুঝছো? তাহলে সমতট হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী। চন্দ্রদ্বীপ মানে কি? চন্দ্রদ্বীপের মধ্যে কে কে আছে? বরিশাল, পিরোজপুর, এগুলো ছিল। তাহলে সেই হিসাব করলে আমার উত্তর হচ্ছে কি চন্দ্রদ্বীপের। তাহলে উত্তর হচ্ছে পিরোজপুরটা কোনটার মধ্যে পড়বে? এ নাম্বারের মধ্যে পড়বে। তাহলে ভাই পারবা না ভাইয়া? তাহলে বলে দিচ্ছি, তুমি জাস্ট মনে রাখবা দক্ষিণ সাইডটা, সরি পূর্ব সাইডটা হচ্ছে পুরোটা হরিকেল, পুরোটা হরিকেল। মাঝখানে কুমিল্লা আর হচ্ছে নোয়াখালী হচ্ছে সমতটের মধ্যে বসে। সমতট, সমতট একটা জনপদের নাম আর কি, বুঝছো? জনপদের নাম। এম পাশাপাশি বলে রাখি, আর সবচেয়ে প্রাচীন জনপদ যেটা আছে পুণ্ড, বুঝছো? পুণ্ড জনপদ, এই যে পুণ্ড জনপদ, বুঝছো? প্রাচীনতম জনপদের নাম হচ্ছে পুন্ড্র। এই সবচেয়ে প্রাচীনতম জনপদের নাম হচ্ছে পুন্ড্র জনপদ, মনে রাখবো এটা। হ্যাঁ, প্রাচীনতম জনপদের নাম হচ্ছে পুন্ড্র জনপদ, পুন্ড্র। ওকে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার চন্দ্রদ্বীপ। পিরোজপুর জেলাটা হচ্ছে কোন কোন জনপদের অধীনে ছিল? চন্দ্রদ্বীপ। এখন মনে করো পরীক্ষায় পিরোজপুর দেয় নাই, পরীক্ষা দিয়েছে বরিশাল, তাহলে উত্তর কি হবে? চন্দ্রদ্বীপ হবে। উত্তর কি হবে? চন্দ্রদ্বীপই হবে। শেষ। এরপরে আসি, এরপরে দেখি আমরা সিলেট। কি বলছি? সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এখন পারবা না ভাইয়া? এই যে একটু আগে তোমাকে বললাম, বাংলা জনপদের মধ্যে যেটা বললাম, এই পুরো অংশটাই, এই পুরোটা অংশটা কিসের মধ্যে ছিল? হরিকেলের মধ্যে ছিল। হরিকেল, হরিকেলের মধ্যে ছিল। হরিকেল পুরোটাই হরিকেলের মধ্যে ছিল। ওকে, তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার হরিকেল। হ্যাঁ, উত্তর হচ্ছে কি? হরিকেল। তাহলে সিলেট বলো, পরীক্ষা এখানে সিলেট না দিয়ে বললো, সিলেট না দিয়ে বললো যে তোমার হচ্ছে চট্টগ্রাম বললো, বান্দরবন বললো, খাগড়াছড়ি বললো, যেটা বলুটা কেন, সবগুলো কোনটার মধ্যে পড়বে? হরিকেলের মধ্যে পড়বে। হরিকেল। তাহলে উত্তর হচ্ছে কি? সি নাম্বারটা, সেটা হচ্ছে হরিকেল। উত্তর কি? সেটা হচ্ছে হরিকেল। উত্তর হচ্ছে হরিকেল। ওকে, তাহলে ভাই পাইছি সিলেট প্রাচীন কোন জনপদ অধীনে ছিল? সেটা হচ্ছে হরিকেল জনপদের অধীনে ছিল। পরে দেখি আমরা, এরপরে যেটা আছে সেটা কি? কুমিল্লা ও নোয়াখালীর প্রাচীন যে জনপদের অংশ ছিল। ভাই একটু আগে তোমাকে বলে ফেললাম না যে তুমি পারবা, এবং তোমাকে প্রশ্ন আসার আগে বলে ফেলছি যে কুমিল্লা আর কি আর নোয়াখালী, এই দুইটা জেলা একটা জনপদের অধীনে ছিল। একটা জনপদের অধীনে ছিল। সেই জনপদটার নাম কি আসলে? আসলে নাম কি? এটা কি বঙ্গ, এটা কি ভার, এটা হচ্ছে সরি রার, নাকি সমতট, নাকি পুন্ড্র? এটা পুন্ড্র হওয়ার কথা, এটা পুন্ড্র আর কি। ওকে, বলো ভাইরা এটা কি? এই যে অলরেডি বলে ফেলছে, একজন বলে ফেলছে সমতট। তাহলে কুমিল্লা আর নোয়াখালী এই দুইটা হচ্ছে কোন জনপদের অধীনে ছিল? সমতট জনপদের অধীনে ছিল। উত্তর হচ্ছে সি নাম্বারটা।
উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি নাম্বারটা। তাহলে প্রিয় ভাইরা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমার সি নাম্বার, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে কুমিল্লা নোয়াখালীর মাঝামাঝিতে ছিল। ওকে ভাইরা, তাহলে ঠিক আছে, উত্তর পেয়ে গেলাম। পরে আসি, বাংলা ও বাংলা, দেখছো, বাংলা থেকে বাংলা এই নামের ব্যাখ্যা পাওয়া যায় কোন রচনার মধ্যে? খেয়াল করো একটু, আমি তোমাকে বুঝাই বলি। বাংলা বা বঙ্গ শব্দটার প্রথম পাওয়া গেছে একটা গ্রন্থের মধ্যে। গ্রন্থের নাম কি ভাইয়া? সেটা হচ্ছে আইন আকবরী গ্রন্থ। আইন ই আকবরী, আইনে কি আকবরী গ্রন্থ, বুঝছো? আইনে আকবরী গ্রন্থ। আর এই গ্রন্থের লেখক যিনি, তার নাম হচ্ছে, লেখক, এই গ্রন্থের লেখক কে ভাইয়া? লেখক হচ্ছে আবুল ফজল। নাম কি ভাইয়া? আবুল ফজল। আবুল ফজল, এই ব্যক্তির নাম হচ্ছে আবুল ফজল। উনি কি লেখছেন? আইন আকবরী একটা গ্রন্থ লেখছেন, যে গ্রন্থের মধ্যে এই বাংলা শব্দটা পাওয়া গেছে। তাহলে সেই হিসাবে আমার উত্তর হচ্ছে কি? এই নাম্বারটা। উত্তর কি? উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। উত্তর হচ্ছে এ নাম্বার। তাহলে ভাইয়া পাইছি। তাহলে উত্তর হচ্ছে কি? এ নাম্বার। বাংলা ও বাংলা নামের ব্যাখ্যা পাওয়া যায় কার রচনার মধ্যে? উত্তর হচ্ছে এ নাম্বার, আবুল ফজলের মধ্যে পাওয়া যায়। আবুল ফজলের মধ্যে পাওয়া যায়। ওকে ভাইয়া, ওকে, ঠিক আছে, আবুল ফজল, এই তো গুড, পেরে ফেলছো, আলহামদুলিল্লাহ। ওকে, পরে আসি 19 নম্বর কোশ্চেন। কি বলতেছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি যে অনুবাদ করছে, তার নামটা কি ছিল? আমরা জানি আমার জাতীয় সঙ্গীত কে রচনা করছেন? রবি ঠাকুর রচনা করছেন। রবি ঠাকুর রচনা করার পরে এটাকে কে ইংলিশ অনুবাদ করছিলেন? কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? তার নাম কি? কবি চৌধুরী, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, নাকি হচ্ছে সৈয়দ আলী আহসান? তার নামটা কি? সৈয়দ আলী আহসান। কোনটা? তার নামটা কি ভাইয়া? হ্যাঁ, তার নাম হচ্ছে, হ্যাঁ ভাইয়া, ওই আবুল ফজল সেই আবুল ফজল না। এটা হচ্ছে তৎকালীন সময়ে, তৎকালীন বলতে সম্রাট আকবর, মুঘল সাম্রাজ্য, অর্থাৎ 1500 শতাব্দীর সময়। এখন 2000, মানে আরো 500 বছর আগের কাহিনী, বুঝছো? তুমি এখন এই আবুল ফজল বললে হবে না। যে আবুল ফজল কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোঝাতে ছিল, সেই আবুল ফজল না। এটা মানব কল্যাণ আবুল ফজল না। তোমরা যে ইন্টারমিডিয়েটে পড়ছো মানব কল্যাণ, সেই মানব কল্যাণের আবুল ফজল সেই আবুল ফজল না, এই সেম না। এটা আলাদা, আরো 500 বছর আগের আবুল ফজল। ওকে, তাহলে কি? তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। ওকে, ঠিক আছে, সৈয়দ আলী আহসান। ওকে, পরবর্তী আসি ভাই। পরে কি বলতেছে? বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে, তার নাম কি? মনে করো, এই যে দেখো পৃথিবী, খেয়াল করো, তোমাকে এটা বুঝাই বলতে চাবি, তোমাকে তুমি নিজে নিজে পারবা। এই যে দেখো এটা পৃথিবী, এই পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা গেছে। পৃথিবীর মাঝ বরাবর একটা কি করছে? একটা কাল্পনিক রেখা আঁকছে, যার নাম দিছে কি? যার নাম দিছে বিষুব রেখা। বিষুব রেখা, বুঝছো? বিষুব রেখা। এই বিষুব রেখা ঠিক উপর দিকে একটা রেখা আছে, তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি। কর্কট, কি নাম ভাইয়া? তার নাম হচ্ছে কর্কট। কি নাম? কর্কট। তার নাম কি? তার নাম হচ্ছে কর্কট। তার নাম হচ্ছে কর্কট। এখন এই যে কর্কট দেখলাম আমরা, কর্কট মানে কর্কট ক্রান্তি, ক্রান্তি অঞ্চল, সেজন্য এটাকে বলা হয় কর্কট ক্রান্তি। এই যে 23.5, আবার নিচের দিকে একটা রেখা আছে, নিচের দিকে একটা রেখা, তার নাম হচ্ছে কি? মকর। তার নাম হচ্ছে মকর ক্রান্তি। তাহলে পাইলাম আমরা, তাহলে মাঝ বরাবর যে রেখা গেছে, তার উপর দিকে যে রেখাটা আছে, এটার নাম হচ্ছে কর্কট, আর নিচের দিকে যেটা সেটা হচ্ছে মকর। এখন দেখো, তাহলে বাংলাদেশের অবস্থান হচ্ছে ঠিক এই দিকে। বাংলাদেশের অবস্থানটা কোন দিকে? এই দিকে। তাহলে সেই হিসাব করলে বাংলাদেশের অবস্থান হচ্ছে কর্কট ক্রান্তির রেখা, এই অবস্থান, মানে এর উপর দিয়ে গেছে, সি নাম্বারটা। তাহলে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গেছে ভাইয়া? কর্কট ক্রান্তি রেখাটা গেছে। মনে রাখতে পারবা না? ঠিক বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে। ওকে, ডান হয়ে গেল। পরে আসি, বাংলাদেশের কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে? প্রিয় ভাই, এটা তোমার পারার কথা, তুমি হয়তো অনেকে শুনছো, অনেক বই পুস্তকে পড়েছো। বাংলাদেশের আন্তর্জাতিক নদী রয়েছে, কি রয়েছে? আন্তর্জাতিক নদী রয়েছে কয়টা? দেখো তোমাকে বলি, বুঝায় বলি। আন্তর্জাতিক নদী হচ্ছে এমন নদী, যেই নদীগুলা দুই দেশের মধ্যে আছে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ দুইটা, মিয়ানমার, ভারত, দুইটা দেশের সাথে আমাদের সংযোগ আছে। এখন আমি কি করলাম? মাটিকে কাটা তার দিয়ে বেড়া দিয়ে দিলাম, কিন্তু পানিকে বেড়া দেওয়া যাবে? দেওয়া যাবে না। পানি, আপনার পানি আমার পানি একসাথে মিশে যাবে। নদী এমন জিনিস, এক নদীকে আমি আটকাইতে পারবো না। নদী আটকাইতে নদীর যে মানে নদীর যে স্বভাব হারাই ফেলবে। হ্যাঁ, নদীকে আটকানো যায় না। তাহলে নদী এরকম আটকানো যায় না। এরকম নদী কয়টা? এরকম নদী হচ্ছে আমার 57টা। কয়টা ভাইয়া? 57টা নদী। তাহলে আন্তর্জাতিক নদী কয়টা?
আন্তর্জাতিক নদী মানে হচ্ছে যে নদীগুলা উভয় দেশের মধ্যে আছে, বাংলাদেশও আছে, ভারতও আছে, মিয়ানমারও আছে, বাংলাদেশও আছে, এরকম নদী। কয়টা ভাইয়া? এই কয়টা নদী? 57টা নদী, মনে রাখবা। তাহলে আন্তর্জাতিক নদী কয়টা ভাইয়া? 57টা। এবং এই 57টার মধ্যে 54টা নদী হচ্ছে ভারতের সাথে। কাদের সাথে? ভারতের সাথে। কয়টা নদী ভাইয়া? ভারতের সাথে নদী হচ্ছে 54টা। কয়টা? পরীক্ষা আসতে পারে। ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত নদী কয়টা? 54টা। আর বাকি 3টা, বাকি কয়টা? বাকি 3টা কেন? কারণ 54 আর 3 কত? 57। আর মোট 57টা। ভারতের সাথে আছে 54টা, বাকি 3টা হচ্ছে আমার মিয়ানমারের সাথে। কাদের সাথে? বাকি 3টা হচ্ছে আমার মিয়ানমার। হ্যাঁ, মিয়ানমারের সাথে। এখন প্রশ্ন হইতে পারো, ভাইয়া বাকি 3টা মিয়ানমারের সাথে, ওই 3টার নাম কি কি, বা ওই 3টা নদীর নাম কি কি? হ্যাঁ, নামগুলো হচ্ছে, একটা নাম হচ্ছে নাফ নদী, একটা নাম হচ্ছে নাফ নদী, একটা হচ্ছে মাতামুহুরি, আরটা হচ্ছে সাঙ্গু, আরটা কি ভাইয়া? আরটা হচ্ছে সাঙ্গু নদী। কি নদী? সাঙ্গু, মাতামুহুরি আর নাফ। এই 3টা নদী হচ্ছে মিয়ানমার, বাংলাদেশ, যেটার মাঝখানে আছে, দুটোর সাথে সীমানা আছে। ওকে, তাহলে পাইছো? নাফ, মাতামুহুরি, সাঙ্গু। নাফ, মাতামুহুরি, সাঙ্গু, এই 3টা নদী হচ্ছে মায়ানমার এবং হচ্ছে বাংলাদেশের সীমান্ত নদী। ওকে ভাইরা, তাহলে উত্তর পেয়ে ফেলছি আমরা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে, আলহামদুলিল্লাহ তোমরা পারবা। হ্যাঁ, ওকে, পরে আসি। পরে কি বলতেছে? যমুনা নদীর প্রাচীন নাম। নদী যেগুলো আমরা পড়েছি, এই নদীগুলোর মধ্যে যমুনা নদী যেটা আছে, ওই নদীটার প্রাচীন নাম কি? এটা কি তিস্তা? এটা কি হচ্ছে মেঘনা? এটা কীর্তিনেশা নাকি হচ্ছে জোনাই? মনে রাখবা, বলে দিচ্ছি, মনে রাখবা। যমুনা নদী যেটা আছে, এই যমুনা নদীর শুরুতে কি আছে? জ আছে। আর যমুনা নদীর প্রাচীন নাম সাথে কি আছে? জ আছে। তাহলে সেই হিসাব করলে জোনাই যমুনা, শেষ, মনে রাখবা। জোনাই যমুনা। তাহলে যমুনা নদীর প্রাচীন নাম কি? জোনাই। ওকে, শেষ। পরে আসি ভাইরা, প্রিয় ভাইরা, পরে আসি, দেখি পরে কি বলতেছে। পরে বলতেছে, এই যে এই গঙ্গা নদী বাংলাদেশের প্রবেশ করে কোন নদীর নাম দিয়েছে? দেখবা ভারতীয় যারা আছে, দেখবা এরা গঙ্গা গোসল করে, এরা গঙ্গার পানিতে স্নান করে, গোসল করে। হ্যাঁ, এরা ডুব দেয়, দেখবা মাঝে মধ্যে, দেখবা ফেসবুকে, দেখবা রিলসে, দেখবা এরা ডুব দিয়ে আবার উঠে যায়। একটা ডুব দেয়, বেশি ডুব দিবে না, জাস্ট একটা ডুব দিবে, উঠে যাবে। গঙ্গায় স্নান করে, বুঝছো? আর গঙ্গায় স্নান করে। এই যে এই গঙ্গাটাই আমাদের এখানে যখন ঢুকছে, মানে ওদের এই জায়গায় নামটা হচ্ছে গঙ্গা, বাট আমাদের এখানে যখন পানি প্রবাহিত হয়েছে বাংলাদেশের উপর দিয়ে, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আইসা এখানে আসছে, আমাদের এখন যেখানে আসছে, তখন এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা পদ্মা। তাহলে একই নদী ভারতে সেটা গঙ্গা, আর আমাদের এখানে সেটা কি? আমাদের এখানে সেটা পদ্মা। সেটা কি ভাইয়া? পদ্মা। নদী একটাই, বাট আমাদের এখানে সেটা পদ্মা, ওদের এখানে সেটা গঙ্গা। সেটা কি? এটা গঙ্গা। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি ভাইয়া? হ্যাঁ, উত্তর হচ্ছে আমার কোনটা নদী? এটা হচ্ছে ডি নাম্বারটা, পদ্মা নদী। কি নদী? পদ্মা নদী। ওকে, সেটা উত্তর কি ভাই? সেটা হচ্ছে পদ্মা নদী। কি নদী ভাইয়া? পদ্মা নদী। ওকে, পরে আসি। পদ্মা নদীর প্রাচীন নাম, এখন বলছে পদ্মা নদীর প্রাচীন নাম কোনটা? তাহলে আমি এটাকে দেখছি, জোনাই যেটা আছে, এই জোনাইটা কি? জোনাইটা হচ্ছে যমুনা নদীর প্রাচীন নাম। তাহলে এটা বাদ। যমুনা নদীর প্রাচীন নাম দেখলাম। হ্যাঁ, এটা বাদ। আর গঙ্গা কেন বাদ? গঙ্গা হচ্ছে কি? গঙ্গা হচ্ছে ভারতের নদী, আর বাংলাদেশে হচ্ছে কি? এটা পদ্মা নদী। নাম সেমই, বাট এটা একটা এক অঞ্চলে বলা হয় আর কি। তাহলে দুইটা বাদ। ভাগীরথী কেন বাদ? ভাগীরথী হচ্ছে, আমরা জানি যে পলাশির যে যুদ্ধটা হয়েছিল, পলাশির প্রান্তরে ভাগীরথী নদীর তীরে, মানে এই যে দেখবা পলাশির যুদ্ধটা হয়েছিল না 1757 সালে, যে যুদ্ধটা হয়েছিল না, যে যুদ্ধের মাধ্যমে সম্রাট তোমার সিরাজউদ্দৌলা কি পরাজিত হয়েছিল, বাংলাদেশের স্বাধীন নবাব, ভাগীরথী নদীর তীরে হয়েছিল। তাই এটাও বাদ। তাহলে উত্তর হচ্ছে কি? কীর্তিনাশা। এই কীর্তিনাশা, এই নদীটার মানে প্রাচীন নাম হচ্ছে কি? পদ্মা। প্রাচীন নাম হচ্ছে কীর্তিনাশা, এ নাম্বারটা। তাহলে উত্তর হচ্ছে কি? এ নাম্বারটা। ঠিক আছে, তাহলে পদ্মা নদীর প্রাচীন নাম হচ্ছে কি? কীর্তিনাশা। কি নাম ভাইয়া? কীর্তিনাশা। ওকে, শেষ। পরে আসি। পরে কি বলছে দেখো, পদ্মা, যমুনা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা, যমুনা, মেঘনা কোথায় মিলিত হয়েছে?
হ্যাঁ, এর একসাথে অনেকগুলো হয়ে যায়, ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা ভুল হয়ে যাবে। দেখো, তাহলে সবগুলো যদি বলি একসাথে, পদ্মা, যমুনা ও মেঘনা একসাথে মিলিত হচ্ছে কোথায়? সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে পদ্মা যমুনা হয়েছে কোথায়? রাজবাড়িতে। আর পদ্মার মেঘনা হয়েছে কোথায়? চাঁদপুরে। বুঝছো? তাহলে সেই হিসাব করলে উত্তর হচ্ছে খ নাম্বারটা কারেক্ট। তাহলে পদ্মা, যমুনা, মেঘনা এগুলো সবগুলো একসাথে, যেহেতু একসাথে হয়ে আবার মেঘনার সাথে মিলছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, বি নাম্বারটা, চাঁদপুর। চাঁদপুরে আইসা কি হয়েছে? মিলিত হয়েছে। তাহলে চাঁদপুরে আইসা কি হয়েছে? মিলিত হয়েছে। কারণ কি? পদ্মা যমুনা মিললা, নাম হয়েছে কি? পদ্মা। হ্যাঁ, নাম হয়েছে কি? পদ্মা। পরে পদ্মার মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। এই আর কি, বি নাম্বার উত্তর। ঠিক আছে, উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা, চাঁদপুরে। চাঁদপুরের সাথে মিলিত হয়েছে। ওকে, হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? তোমরা শুনে থাকবা, এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র সবচেয়ে বড় যেটা মৎস্য প্রজনন কেন্দ্র, মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। অর্থাৎ মাছ প্রজনন, তোমার হচ্ছে যে মাছগুলো আছে, বড় বড় মাছ যেগুলো আছে, এই মাছগুলো ওখানে প্রজনন হয়, হ্যাঁ, বাড়ে, বাচ্চা ফোটা, ডিম দেয়, ওই জায়গায় হচ্ছে হালদা নদীর মধ্যে। এই হালদা নদী হচ্ছে এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী, যেটা বাংলাদেশের মধ্যে আছে। তো হালদা নদীর কোথায় উৎপত্তি হয়েছে ভাইয়া? এটা হচ্ছে এই যে খাগড়াছড়িতে। হ্যাঁ, খাগড়াছড়ি থেকে উৎপত্তি হয়ে হয়ে এখানে আসছে। তাহলে হালদা নদীর উৎপত্তি কোথা থেকে? ওই যে তোমার হচ্ছে আমার মৎস্য, অর্থাৎ খাগড়াছড়ি থেকে উৎপত্তি হয়ে 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 পরে হাটাদারি দিয়ে এদিকে আসছে। অনেক বড়, অনেক বড়। পরে কর্ণফুলির সাথে মিশছে, কর্ণফুলির সাথে মিশে গেছে। ওকে, তাহলে খাগড়াছড়ি যেটা আছে, এখান থেকে কি হয়েছে? হালদা নদীর শুরু। হালদা নদীর কি শুরু হচ্ছে কোথা থেকে? খাগড়াছড়ি থেকে। ওকে, শেষ ভাইয়া। পরে আসি, পরে 27 নম্বর কোশ্চেন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, এটা পারতে হবে তোমাদের সবাইকে, এটা তোমাদের সবাইকে পারতে হবে, যে বলবা, এটা সবাই বলবা যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? সোনাদিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সেন্ট মার্টিন। এটা এমন একটা দ্বীপ যে দ্বীপটা পুরোটাই পাহাড়, এবং এই পাহাড়ের চারদিকে পানি। চিন্তা করছো? চিন্তা করে একটু দেখো, একটু চিন্তা করো যে একটা দ্বীপ যার চারদিকেই পানি, এবং দ্বীপ হচ্ছে পাহাড়, যার চারদিকে পানি। হ্যাঁ, অনেক বড়, এটা ছোটখাটো একটা দ্বীপ না, অনেক বড় একটা দ্বীপ। বলো ভাই, এটা নামটা কি? এটা কি? এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে, এই তো অনেকে বলছো, হ্যাঁ, মহেশখালী। এই মহেশখালী হচ্ছে কক্সবাজারের একটা কি, একটা হচ্ছে উপজেলা। এই মহেশখালী, এই মহেশখালী এমন একটা দ্বীপ যেটা পাহাড়ি দ্বীপ। এবং বলে রাখি, এই মহেশখালীর মধ্যে একটা মন্দির আছে, এই মন্দিরের নাম হচ্ছে আদিনাথ মন্দির। কি মন্দির? আদিনাথ, আদি আদিনাথ মন্দির। হ্যাঁ, আদিনাথ মন্দির, এটা পাহাড়ের উপরে আছে আর কি, বুঝছো? তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? সেটা হচ্ছে মহেশখালী দ্বীপ। সেটা কি? মহেশখালী দ্বীপ। ওকে, উত্তর হচ্ছে মহেশখালী দ্বীপ। ঠিক আছে প্রিয় ভাইরা, এটা শেষ, এটা শেষ করে ফেললাম। এবং পরবর্তী আসি আমরা, আমরা এরপরে ধাপে ধাপে আগাবো আর কি। ঠিক আছে, ওকে, পরে আসি। কি বলতেছে? ছেড়াদিয়া দ্বীপ। যারা ঘুরতে গেছে তারা নাম শুনছ, যারা ঘুরতে গেছো, যারা চট্টগ্রামের মধ্যে, তো কক্সবাজারে একবার বাংলাদেশ সর্বদক্ষিণের যে জেলাটা, ইউনিয়নটা যেটা আছে, যে স্থানটা আছে, সেটা মানে বাংলাদেশ সর্বদক্ষিণ যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে আর কি। দেখো, তাহলে সেরাদিয়া বা সিরদিয়া কোথায় অবস্থিত ভাইয়া? এটাকে হাতিয়ায়, নিজম দ্বীপের মধ্যে। সেন্ট মার্টিন রেখে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের একবারে উত্তর চরসে। হ্যাঁ, উত্তর হচ্ছে সি নাম্বারটা, রাইট। তাহলে 28 নম্বর কোশ্চেনের 28 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে কত? আমার সি নাম্বারটা, সেরাদিয়া দ্বীপ এবং হচ্ছে বা সিরাদিয়া, যেটাই বলুক না কেন, এটা সেন্ট মার্টিনের মধ্যে অবস্থিত। সেন্ট মার্টিন আমার সর্বদক্ষিণে দিকে, সর্বদক্ষিণে একটা জায়গার নাম হচ্ছে সেরাদিয়া দ্বীপ। এখন বলে রাখি তোমাদেরকে, সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিন যেটা আছে, এই সেন্ট মার্টিন, এটাকে বলা হয় নারকেল জিঞ্জিরা। কি বলা হয়? নারিকেল জিঞ্জিরাও বলা হয়, স্থানের নামে ডাকা হয় আর কি, নারিকেল জিঞ্জিরা নামে ডাকা হয়। ওকে ভাইয়ার, তাহলে উত্তর হচ্ছে কি? সেন্ট মার্টিনের দক্ষিণে আর কি, শেষ। তো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শাখা দেখা যায়? চিন্তা করছো? এখন তুমি বলো তো, তুমি আমাকে এটা বলো ভাই, তুমি আমাকে এটা বলো যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি? বাংলাদেশের সর্ব উত্তরে যে জেলাটা আছে, সেই জেলাটার নাম কি? বলো। উত্তরের সর্ব উত্তর, হ্যাঁ বলো, সর্ব উত্তরের, সরি সর্ব উত্তরের জেলা, হ্যাঁ, সর্ব উত্তর, উত্তরে, হ্যাঁ, আবার বললাম সর্বদক্ষিণে, সর্বদক্ষিণে, আবার বললাম সর্বপশ্চিমে, হ্যাঁ, সর্বপশ্চিমে, পশ্চিমে, আর সর্ব হচ্ছে পূর্বে, সর্বপূর্বে। বলো কোনটা কোন দিকে আছে, বলো।
যদি বলা হয়, এই তো একজন বলে ফেলছো, দেখি কে কে বলছো। হ্যাঁ, একজন বলছো পঞ্চগড়। তাহলে এই উত্তরে যে জেলাটা আছে সেই জেলার নাম হচ্ছে পঞ্চগড়। ভাইয়া কি গড়? পঞ্চগড়, ঠিক আছে, পঞ্চগড়। আর দক্ষিণে যে জেলাটার নাম সেটা হচ্ছে কক্সবাজার। কি বাজার? কক্সবাজার, বুঝছো, কক্সবাজার। ওকে। আর সর্বপশ্চিমে যে জেলার নাম সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। কি নবাবগঞ্জ? চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ। আর হচ্ছে সর্বপূর্বে যে জেলাটার নাম আছে সেটার নাম হচ্ছে বান্দরবনের থানচি। বান্দরবন, হ্যাঁ, বান্দরবনের কি থানচি উপজেলা, থানচির আখাউইনটং একটা জায়গার নাম আছে আর কি, থানচি। ওকে, থানচি, ঠিক আছে, এবার মনে রাখবা কি। শেষ। তাহলে একটা মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে বাংলাদেশ সর্বপশ্চিমে যেটা আছে, মানে উত্তরে যেটা, সেটা হচ্ছে পঞ্চগড়। ওই পঞ্চগড় থেকে কি দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই তো বলে ফেলছো, মাশাল্লাহ মাশাল্লাহ। বলো প্রিয় ভাইরা, বলে ফেলো। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সেটা কি ভাই? কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাহলে বাংলাদেশের উত্তরের জেলা থেকে কি দেখা যায় ভাইয়া? হিমালয়ের শাখা দেখা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওকে, ঠিক আছে, পরে আসি। এরপরে কি বলতেছে দেখি, আমরা পরে দেখি। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কি ভাইয়া? বৃহত্তম দ্বীপ, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ যেটা আছে, এই বৃহত্তম দ্বীপ কোনটা? ভোলা, সন্দ্বীপ, কুতুবদিয়া, সেন্ট মার্টিন। তোমাদের একটু বলে দেই, তোমরা যারা আমাদের ক্লাস ভিডিওগুলো দেখো তারা হয়তো ভালো বলতে পারবা। আমরা যে ভিডিওগুলোতে দিচ্ছি হয়তো বলছি, যদি বলা হয় পৃথিবীর, বুঝছো, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কি দ্বীপ? বদ্বীপ। বদ্বীপ যদি বলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ যদি বলা, তাহলে উত্তর হচ্ছে বাংলাদেশ। উত্তর কি? উত্তর বাংলাদেশ। উত্তর কি? উত্তর বাংলাদেশ। উত্তর হচ্ছে বাংলাদেশ। আর যদি বলা হয় বাংলাদেশের মধ্যে বৃহত্তম বদ্বীপ কোনটা, বা দ্বীপ কোনটা, তাহলে উত্তর হচ্ছে ভোলা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ভোলা। মনে রাখবে, এটা মনে রাখতে হবে তোমাকে। যদি বলা হয় এরকম, যদি সারা পৃথিবীর বলা হয় তাহলে বাংলাদেশ, আর যদি বাংলাদেশের মধ্যে বলা তাহলে সেটা হচ্ছে ভোলা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, উত্তর হচ্ছে ভোলা। এই যে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ভোলা। শেষ ভাই, উত্তর হচ্ছে ভোলা। এরপর আসি। এরপরে দেখি আমরা, কার্তিক ও অগ্রহায়ণ 2 মাসে কি কাল? ওরে বাপরে বাপ। দেখো এখানে শীতকাল, হেমন্তকাল, বসন্তকাল আর শরৎকাল। মনে রাখবা, বৈশাখ জ্যৈষ্ঠ। হ্যাঁ, বৈশাখ, আর একটা কি? জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে কি কাল? গ্রীষ্মকাল। বুঝছো, গ্রীষ্মকাল। বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। আষাঢ়, আষাঢ়, হ্যাঁ, আষাঢ় আর শ্রাবণ মাস। শ্রাবণ, হ্যাঁ, আষাঢ় শ্রাবণ হচ্ছে কি কাল? গ্রীষ্ম, বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকাল। গ্রীষ্ম, বর্ষা, পরে শরৎ, আষাঢ় শ্রাবণ, পরে ভাদ্র মাস। ভাদ্র আর আশ্বিন মাস। আর একটা কি? আশ্বিন মাস। হ্যাঁ, ভাদ্র আর আশ্বিন মাস। এই 2 মাস হচ্ছে কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎকাল। কি মাস, কি কালে? এগুলো শরৎকাল। এই 3টা শরৎকাল। কালে বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে কি? গ্রীষ্মকাল। আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। এবং কার্তিক অগ্রহায়ণ হচ্ছে কি? বৈশাখ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। তাহলে কার্তিক আর অগ্রহায়ণ হচ্ছে আমার কি কাল? হেমন্তকাল। কে ভাই করলাম দেখছো? কার্তিক আর হচ্ছে অগ্রহায়ণ হচ্ছে আমার কি কাল? হেমন্তকাল। হেমন্তকাল। কিভাবে করলাম? জাস্ট প্রতি 2 মাস পরে কি বিয়োগ করে ফেলবা। প্রতি 2 মাস করে ভাগ করে দিবা। বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল। পরে বৈশাখ জ্যৈষ্ঠ পরে কি? আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। পরে হচ্ছে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। পরে কার্তিক অগ্রহায়ণ হচ্ছে আমার কি কাল? আমার হচ্ছে হেমন্তকাল। বাকি হচ্ছে কি? পরে শীতকাল। পরে কার্তিক অগ্রহায়ণ, পৌষ আর মাঘ মাস হচ্ছে কি? শীতকাল। এভাবে বাই করে ফেলবা। হ্যাঁ, একদম বলি শীতকাল না ভাই, হেমন্তকাল ভাইয়া। কার্তিক অগ্রহায়ণ হচ্ছে কি কাল? হেমন্তকাল। হেমন্তকালের পরে শীতকাল আসবে আর কি। উত্তর হচ্ছে হেমন্তকাল। এই তো গুড, হেমন্তকাল। ওকে ভাইরা, হেমন্তকাল। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে হেমন্তকাল। পরে আসি। পরে কি বলতেছে? বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? বাংলাদেশে যে বড় বড় হাওর আছে, ওই হাওর গুলোর নাম কি? সবচেয়ে বড় হাওর, মনে রাখবা। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটা? প্রিয় ভাইরা বলো, যে বাংলাদেশের, এই যে বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশের সবচেয়ে বড় হাওরের নামটা কি? সেটার নাম হচ্ছে হাকালুকি। মনে রাখবা, হাকালুকি হাওর। শেষ। হাকালুকি হাওরটা কোথায়? হাকালুকি হাওরটা হচ্ছে মৌলভীবাজারে। কোথায়? মৌলভী বাজার।
মৌলভীবাজারে, বুঝছো? হাকালুকি হাওরটা কোথায়? সিলেটের মৌলভীবাজারে হচ্ছে হাকালুকি হাওরটা। এবং এবং এই হাকালুকি হাওর যেটা আছে, এই হাকালুকি হাওরের পাশাপাশি বাংলাদেশের এই টাঙ্গুয়া হাওর যেটা আছে, কি হাওর? টাঙ্গুয়া হাওরটা কোথায় জানো? সেটা সুনামগঞ্জে। কোথায়? সুনাম, হ্যাঁ সুনামগঞ্জ, সুনামগঞ্জে, বুঝছো? টাঙ্গুয়া হাওর কোথায়? সেটা হচ্ছে সুনামগঞ্জে। চলনবিল কোথায় ভাইয়া? চলনবিল হচ্ছে কোথায় মনে রাখবা? চলনবিল হচ্ছে আমার পাবনা, নাটোর, এগুলোতে, সুনামগঞ্জে। পাবনা, হ্যাঁ পাবনাতে, হ্যাঁ পাবনাতে হচ্ছে চলনবিল, পাবনা নাটোরের মাঝামাঝিতে। ওকে, মোটামুটি এটা পাই ফেললাম আমরা। তাহলে সবচেয়ে বড় হাওরের নাম হচ্ছে হাকালুকি হাওর। এই হাকালুকি হাওরটা কোথায়? সেটা হচ্ছে মৌলভীবাজারে। কোথায় ভাইয়া? সেটা হচ্ছে মৌলভীবাজারে, ঠিক আছে? ওকে, মৌলভীবাজারে পেয়ে গেছি আমরা। ওকে, পরবর্তী আসি ভাইয়া, পরবর্তী প্রশ্ন আসে। বাসানচর নাম শুনছো তোমরা? বাসান একটা চর, বাসানচর। বাসানচর দ্বীপটা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? হ্যাঁ, মনে রাখবা বাসানচরটা হচ্ছে নোয়াখালীতে। কোথায়? নোয়াখালীতে, নোয়াখালী, হ্যাঁ নোয়াখালীতে এই বাসানচরটা অবস্থিত। বলে রাখি, নির্মলচর পরীক্ষা আসে, নির্মলচর পরীক্ষা এটা আসে। নির্মল চরটা কোথায়? নির্মল যে চরটা আছে, এই চরটা হচ্ছে রাজশাহীতে। কোথায়? দেখছো, রাজশাহীর মধ্যে চর আছে। রাজশাহীর মধ্যে কি আছে? চর আছে, চর আছে। নির্মল চরটা কোথায়? রাজশাহীতে। আর বাসানচর হচ্ছে কোথায়? নোয়াখালীতে। বাসানচর নোয়াখালীতে, নির্মল চর হচ্ছে আমার রাজশাহীতে। ওকে, ঠিক আছে ভাইরা, তাহলে এই দুইটা গেল। পরেরটা আসে আমরা। পরে কি বলতেছে? পরে বলতেছে ইসলামের প্রথম ধর্মভিত্তিক রাজনৈতিক দল কোনটা? তোমরা হয়তো অনেকে এটা জানো না, তোমাদের বলে দিই, যেটা ইসলাম ইতিহাস থেকে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে খারিজিরা। খারিজি মানে কি বোঝো? খারিজি মানে হচ্ছে দল ত্যাগী। কি ভাইয়া? দল ত্যাগী, দল ত্যাগী, বুঝছো? দল ত্যাগী, দল ত্যাগ করে যায় তাদেরকে বলা হয় খারিজি। মানে দল থেকে যারা বের হয়ে গেছে তাদেরকে বলা হয় খারিজি। এই খারিজিদের দল হচ্ছে বাংলাদেশের না, ইসলামের প্রথম ধর্মভিত্তিক রাজনৈতিক দল হচ্ছে এই খারিজিরা। মনে রাখবে, এটা আসতে পারে পরীক্ষা, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলতে পারে। হ্যাঁ, রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলতে পারে বাংলাদেশের সাথে। খারিজি এরা হচ্ছে দল থেকে, এরা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম ধর্মভিত্তিক দল। ধর্মভিত্তিক দল হচ্ছে এই খারিজিরা, এই খারিজি। ওকে, ঠিক আছে। পরে আসি, দেখো 34 গেল, 35 আসি। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করেন কে? মানে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করেন কে? দেখো তো, জাতীয় সংসদের মধ্যে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করে কে? সে হচ্ছে প্রধানমন্ত্রী, মানে সে হচ্ছে প্রধান। সে হচ্ছে প্রধান ভাই। জাতীয় সংসদের সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করে হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, ঠিক আছে। পরে আসি, পরে কি বলতেছে? খারাজ কি? জিজিয়া খারাজ কর আছে, দেখবা আগে তৎকালীন সময়ে, হ্যাঁ খারাজ দিত। খারাজ একটা কর, মানে একটা কর আর কি, ট্যাক্স। আবার জিজিয়া কর, জিজিয়া ট্যাক্স নামে একটা এরকম নাম ছিল। এই খারাজ মানে হচ্ছে ভূমিকর, মানে ভূমিকে ব্যবহার করে চাষাবাদ করে না, যেটাকে আমরা বর্তমানে শেষ করি, ইজারা দেয় না, ইজারা, এরকম আর কি। এই খারাজ হচ্ছে তৎকালীন সময়ে আরবদের ইতিহাসে খারাজ করতো, মানে কি করতো? ভূমিকর নিত। এই যে ভূমিকর, মানে খারাজ মানে হচ্ছে কি? ভূমিকর, ভূমির উপরে ট্যাক্স। ভূমির উপরে যে ট্যাক্স দিত, কর দিত, সেটাকে বলা হয় ভূমিকর। তাহলে খারাজ মানে কি? খারাজ মানে হচ্ছে ভূমিকর, ঠিক আছে? ভূমিকর, মনে রাখবা এটা, ভূমিকর। খারাজ মানে কি? ভূমিকর। এবং গনিমতের মাল যদি বলা হয় গনিমত, কি বলা হয়? গনিমত কি? গনিমত হচ্ছে যুদ্ধ জিতার পরে অপরাধ, মানে বিপক্ষ পক্ষ যারা আছে, প্রতিপক্ষ যারা থাকে, তাদের মালামাল সংগ্রহ করাকে বলা হয়, মালামালকে বলা হয় গনিমতের মাল। তারা যুদ্ধলব্ধ সম্পদ যেগুলো, সেগুলোকে বলা হয় গনিমত। সেগুলোকে বলা হয় গনিমত। তা যুদ্ধলব্ধ সম্পদ যেগুলো, সেগুলোকে বলা হয় গনিমত। আর ভূমিকরকে বলা হয় খারাজ। আরেকটা নিরাপত্তা কর, যেটাকে বলা হয় জিজিয়া। কি বলা হয়? এটাকে বলা হয় জিজিয়া কর, বুঝছো? জিজিয়া কর বলা হয়। আর জাকাত তো বোঝোই, জাকাত তোমার ধারণা আছে তোমাদের। ওকে, ঠিক আছে প্রিয় ভাইরা। পরে আসি, পরে কি বলতেছে? বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? দেখো, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক একটা জিনিস। বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশনের প্রতি মানুষের যে ঝোঁক, সংবাদ মাধ্যমে যে ঝোঁক, ফেসবুকে ঢুকলেই দেখা যায় এর ভাষণ, এই কাঁপিয়ে দিল, সংসদ কাঁপিয়ে দিল, সেই করলো, সে কথা বলতে পারতেছে না, চুপ করে আছে, কেউ বসে কথা বলতেছে, এরকম
অনেকগুলো টাইটেল নামে শিরোনাম হয় বর্তমান জাতীয় সংসদের অধিবেশনগুলোর মধ্যে মানুষের যোগ বেড়েছে। তো সেই সব কল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন? তার নাম হচ্ছে শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ এই ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার। এবং আমাকে এটা বলবা, বাংলাদেশের বর্তমান যিনি জাতীয় স্পিকার আছেন তার নামটা কি? বর্তমান যিনি স্পিকার আছেন তার নাম কি? দেখি বলতে পারে কিনা। হ্যাঁ, তার নাম কি? ওকে, জনগণের সরকারি সেবা পেতে সবচেয়ে বড় সহায়ক মাধ্যম কোনটা? আইসিটি থেকে আসছে কোশ্চেনটা। জনগণের সরকারি সেবা পেতে সবচেয়ে বড় সহায়ক মাধ্যম কোনটা? তোমার কাছে কোনটা মনে হইতে পারে? জনগণ একটা সরকারের সেবা পাবে, সরকারের সহযোগিতা পাবে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে পাবে, কম্পিউটারের মাধ্যমে পাবে, আইসিটির মাধ্যমে পাবে, নাকি ই গভর্নেন্সের মাধ্যমে পাবে? হ্যাঁ, মেজর হাফিজ উদ্দিন, উনি হচ্ছে বর্তমান জাতীয় সংসদের স্পিকার। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? জনগণের সরকারি সেবা পেতে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করে হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, মানে ইলেকট্রনিকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সরকারের সেবাগুলো সঠিকভাবে সহজে পাবো। যেমন মনে করো কেউ জন্ম নিবন্ধন করবে, জন্ম নিবন্ধন করতে এখন যাওয়া লাগে না, অনলাইনে বসে কি করা যায়? তোমার হচ্ছে আবেদন, নিবন্ধন, আইডি কার্ড সংশোধন সবকিছু করা যাচ্ছে এখন বর্তমান সময়। তাহলে ই গভর্নেন্সের মাধ্যমে সরকারি সেবা পাওয়া যাচ্ছে। ই গভর্নেন্সের মাধ্যমে কি পাওয়া যাচ্ছে? সরকারি সেবা পাওয়া যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা, ই গভর্নেন্স। ঠিক আছে, ই গভর্নেন্স। ওকে, উত্তর হচ্ছে ডি। পরে আসি ভাইয়া, দেখো আমলাতন্ত্রের জনক কে? ওরে বাপরে, বলো তো ভাইরা, আমলাতন্ত্রের জনক কে? প্রিয় ভাইরা বলো, আমলাতন্ত্রের আসলে জনক কে? আমলাতন্ত্রের আমরা জনক কে, কাকে পাই? এই তো বলে বলছেন। তাহলে আমলাতন্ত্রের জনক কে ভাইয়া? আমলাতন্ত্রের জনক কে? পল এইচ অ্যাপলবি, পরবি প্রেসনাথ, ম্যাক্স ওয়েবার, হ্যাঁ, তারপরে হচ্ছে কি অধ্যাপক হক। কোনটা? আমলাতন্ত্রের জনক কে আসলে? ম্যাক্স ওয়েবার। উত্তর কি? উত্তর হচ্ছে যে, হ্যাঁ, ম্যাক্স ওয়েবার। তাহলে আমলাতন্ত্রের জনক যদি পরীক্ষায় বলে এগুলো হয়, তাহলে উত্তর হচ্ছে ম্যাক্স ওয়েবার। ঠিক আছে ভাইয়ারা, ম্যাক্স ওয়েবার হচ্ছে আমার সঠিক উত্তর। ম্যাক্স ওয়েবার হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমলাতন্ত্রের জনক হচ্ছে কে? আমার ম্যাক্স ওয়েবার, যিনি হচ্ছে কোন দেশের? যিনি জার্মানির। মনে রাখবা, এই ম্যাক্স ওয়েবার হচ্ছে জার্মানির নাগরিক। ইউরোপের একটা দেশের নাম হচ্ছে জার্মানি। এই জার্মানির নাগরিক হচ্ছে ম্যাক্স ওয়েবার। মনে রাখবা, এটা পরীক্ষা আসে। ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক? জার্মানির নাগরিক, জার্মানি। ওকে, পরে দেখো, বাংলাদেশ জাতীয় সংসদের ভবন অবস্থিত কোথায়? বলো, বাংলাদেশ জাতীয় সংসদ, এই সংসদের মধ্যে কত কাহিনী না হচ্ছে। হ্যাঁ, কত কাহিনী হচ্ছে, একবার দেশের আইন করে ফেলতে সবকিছু। বাট এটা কোন জায়গাটায়? তুমিও জানো, আমিও জানি, ঢাকায়। এখানে কোনো কনফিউশন নাই। অপশনের মধ্যে সব জায়গায় ঢাকা দেওয়া আছে, কনফিউশন তো এখানে হয়ে যাবে। তুমিও জানো, আমিও জানি ঢাকায়। এটা কোথায়? ঢাকায়। বাট এটা ঢাকার কোন জায়গাটায়? ঢাকার কোন জায়গাটায়? ঢাকার কোন জায়গায় এটা? হ্যাঁ, তো একজন বলে ফেলছো, সেটা হচ্ছে কি শেরে বাংলা নগর। শেরে বাংলা নগর ঢাকা। এটা হচ্ছে কোথায়? ঢাকা। এটা ঢাকা মিরপুরের পরে আর কি, ওইখানে তোমার হচ্ছে কি, এটা হচ্ছে জাতীয় সংসদ ভবনটা অবস্থিত হচ্ছে ওখানে। লুই আইকান, স্থপতি ছিল জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান আর কি, শেরে বাংলা নগরের সামনে আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইরা, পরে দেখি ব্রু ব্রুক্রেসি বলি আমরা। ব্রুক্রেসি মানে আমলাতন্ত্র। ওই আমলাতন্ত্রের ব্রু শব্দের অর্থ কি? ব্রু ব্রু শব্দের অর্থ কি? টেবিল, দরজা, চেয়ার, বা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি জানালাও আর কি, জানালা। কোনটা উত্তর হবে? দেখি, মানে ব্রু শব্দের অর্থ কি? ব্রু শব্দের অর্থ হচ্ছে, বলো এটা অর্থ কি আসলে? এটা অর্থ দরজা নাকি চেয়ার নাকি টেবিল? ব্রু শব্দের অর্থ কি আসলে? বলো প্রিয় ভাইরা, বলে ফেলো, ব্রু শব্দের অর্থ কি?
এই তো বলে ফেলছো ভাইরা। তাহলে ব্রু শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? ব্রু শব্দের অর্থ হচ্ছে আমার টেবিল। কি নাম ভাইয়া? টেবিল। ব্রু শব্দের অর্থ হচ্ছে আমার টেবিল। ব্রু শব্দের অর্থ হচ্ছে আমার কি ভাইয়া? টেবিল। হ্যাঁ, মনে রাখবা। আর এই ব্রু শব্দের অর্থ আমলাতন্ত্রকে বলা হয় টেবিল গভর্নমেন্ট আর কি, ডেস্ক গভর্নমেন্ট বলা হয় আর কি। ওকে, ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক, কোন দেশের দার্শনিক? বলো, এটা তো একটু আগে বলছি তোমাদেরকে। ম্যাক্স ওয়েবার কোন দেশের দার্শনিক? বলো, ম্যাক্স ওয়েবার কোন দেশের দার্শনিক? বলে ভালো ভাই, আমি একটু আগে বলছি তোমাদেরকে। যারা যারা ক্লাসের মধ্যে মনোযোগ দিছো, ক্লাসের মধ্যে মনোযোগ দিছো, তারা পারবা, তারা অবশ্যই পারবা। বলো, ম্যাক্স ওয়েবার কোন দেশের দার্শনিক আর কি? কোন দেশের দার্শনিক? বলো, ম্যাক্স ওয়েবার কোন দেশের দার্শনিক? ম্যাক্স ওয়েবার কোন দেশের দার্শনিক? এ, বি, সি, ডি। ম্যাক্স ওয়েবার কোন দেশের দার্শনিক? বলো দেখি। হ্যাঁ, একজন অনেকেই বলি ফেলছে জার্মানি। এই তো গুড, পেলে ফেলছো। জার্মানি, হ্যাঁ, জার্মানি, হিটলার, রামসংস। হ্যাঁ, তাহলে জার্মানি হচ্ছে কি? জার্মানি হচ্ছে ম্যাক্স ওয়েবারের জন্মস্থান বা দার্শনিক বিদেশের নাগরিক আর কি সে। পরে দেখি, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটা বিখ্যাত একটা যুদ্ধ, এটা আমার জানা উচিত ছিল। দেখি তো পারো কিনা। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1757 সাল, 1758 সাল, 1857 সাল, নাকি 1858 সাল? কোনটা? তোমার হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পলাশির যুদ্ধটা কত সালে আবার সংঘটিত হয়েছে? এটা কি এ, বি, সি, ডি? কোনটা উত্তর হবে? হ্যাঁ, 1757 সালে। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি এ নাম্বার। 1757 সালে কি হয়? পলাশির যুদ্ধ কত সালে? উত্তর হচ্ছে এ নাম্বারটা, 1757 সালে। 1757 সালে, 1757 সালে যুদ্ধ হয়। ওকে, পরে আসি। পরে কি বলতেছে? কত সালে চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করা হয়? মানে চিরস্থায়ী বন্দোবস্ত আর কি। তোমার নাম শুনছো, চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে এমন একটা বস্তু যেটা মাত্র কৃষক মানে স্বস্তি পেয়েছিল আর কি, চিরস্থায়ী ভাবে জমিটা পেয়ে গেছিল আর কি, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে আর কি। ওটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তোমার নাম শুনছো, লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, কর্নওয়ালিস, কর্নওয়ালিস এই ব্যক্তি, এই লর্ড কর্নওয়ালিস, হ্যাঁ, ইংরেজ নেতা আর কি। উনি 1793 সালে কি করে? তোমার হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ করে 1793 সালে, ডি নাম্বারটা। ওকে, পরে দেখি শিয়া শব্দের অর্থ কি বলছে। শিয়া শব্দের অর্থ আসলে কি? রাজনীতি, সমাজ, দল, জনগণ। মনে কি দেখছো? শিয়া, শিয়া মতাবলম্বী, শিয়া ধর্ম অবলম্বী বা শিয়া মতাদর্শী বলে না, শিয়া মানে কি? এই শিয়া শব্দের অর্থ আসলে কি? শিয়া শব্দের অর্থ কি বলো দেখি, শিয়া শব্দের অর্থ কি বলতে পারো কিনা? শিয়া শব্দের অর্থ কি? হ্যাঁ, প্রিয় ভাইরা বলো, যারা যারা যুক্ত আছে আমার সাথে, জাস্ট ছোট্ট করে বলবা যে ভাইয়া শিয়া শব্দের অর্থ হচ্ছে এটা, শিয়া শব্দের হচ্ছে এটা, এটা বলো। সবাই বলবা, যারা যারা যুক্ত সবাই বলো যে শিয়া শব্দের অর্থ কি ভাইয়া? শিয়া শব্দের অর্থ হচ্ছে আমার দল। শিয়া শব্দের অর্থ হচ্ছে কি? দিন, দল, সি নাম্বারটা। শিয়া শব্দের অর্থ হচ্ছে কি? দল। শিয়া শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? দল। শিয়া শব্দের অর্থ হচ্ছে আমার দল। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। দেখাও, সার্ক নাম শুনছো না ভাইয়া? সার্ক মানে কি? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা, যেটাকে ইংলিশে লেখা কিভাবে? সার্ক। হ্যাঁ, সার্ক, এই সার্ক বলে। হ্যাঁ, এই সার্ক, এই সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সার্ক মানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা। দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলো দেখবো আমরা একটু পরে। এই অঞ্চল কয়টা? বর্তমান সংখ্যা কত জানো? বর্তমান সংখ্যা হচ্ছে কত? 8 জন। 8টা দেশ কে কে ভাইয়া? এই 8টা দেশ হচ্ছে, এক নম্বর হচ্ছে নিপা এমবিবিএস, মনে রাখবা, NIPA, নিপা এমবিবিএস, MBBS। দেখো বুঝাই বলি, এনে নেপাল, এনে কি? এনে হচ্ছে নেপাল, এনে নেপাল, আইতে হচ্ছে ইন্ডিয়া, আইতে কি? আইতে হচ্ছে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, পিতে কি? পিতে পাকিস্তান, পাকিস্তান, এতে আফগানিস্তান, এতে কি? আফগান, আফগান। হ্যাঁ, এমতে মালদ্বীপ, এমতে কি? এমতে হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ। বিতে ভুটান, বিতে হচ্ছে ভুটান, বিতে বাংলাদেশ, বিতে বাংলাদেশ। আর এসতে শ্রীলঙ্কা, এসতে কি? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, বুঝছো? শ্রীলঙ্কা। এবার মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে কি? নিপা এমবিবিএস, তোমার বান্ধবী মনে করো কি সে এমবিবিএস হয়ে গেছে, নিপা এমবিবিএস। নিপা এমবিবিএস মানে কি? নিপা এমবিবিএস মানে হচ্ছে
নিপ এমবিবিএস, এন এ নেপাল, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এম এ মালদ্বীপ, বিতে ভুটান, বিতে বাংলাদেশ, আর এসতে হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শেষ। এবার মনে রাখবা নিপ এমবিবিএস তাহলে দেশ কয়টা হলো ভাই? 8টা। দেশ কয়টা? 8টা। দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? 8টা। যদি পরীক্ষা বলে কি কি, এই যে উত্তর হচ্ছে এগুলো, উত্তর হচ্ছে এগুলো। নিপা এমবিবিএস, গুড। নিপা এমবিবিএস, নিপা এমবিবিএস, এই তো গুড, পেরে ফেলছো। নিপা এমবিবিএস, রাইট। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়ারা, হ্যাঁ নিপা এমবিবিএস 43-এর সি নাম্বারটা 8টা। পরে দেখি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা আসলে কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? এটা এ নাম্বার মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, তারপরে শেরে বাংলা একে ফজলুল হক, নাকি হচ্ছে মাওলানা ভাসানী? কে ছিল আসলে দ্বিজাতি তত্ত্বের তোমার হচ্ছে প্রবক্তা কে ছিল? মানে দুই জাতির মাধ্যমে দেশ ভাগ হবে। 1947 সালে দেশ যখন ইংরেজরা চলে যাওয়ার আগে এই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে দেশ ভাগ করে দিয়ে গেছিল। মানে হিন্দু আর মুসলিম এর মাধ্যমে, মানে দুইটা জাতির মাধ্যমে দেশ ভাগ করে দিয়ে গেছিল আর কি। মুসলিম দেশ ভাগ করে দিয়েছিল। এখন দ্বিজাতি তত্ত্ব কে করছিল ভাইয়া? সে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এই মোহাম্মদ আলী জিন্নাহ এই ওনার মাধ্যমে দেশটা কি হয়? ভাগ হয়, দুইটা ভাগ হয়ে যায়। কি এবার কিসের মাধ্যমে? দ্বিজাতি তত্ত্ব, দুইটা জাতির মাধ্যমে কি হয়? দেশটা ভাগ হয়। হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ আর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে তত্ত্ব জনক আর কি। ওকে, বলে দেখি বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? মানে এই বঙ্গভঙ্গ, দেখো খেয়াল করছো, একটু খেয়াল করো। বঙ্গভঙ্গ হয়েছে হচ্ছে 1905 সালে। কত সালে? 1905 সালে। এটা এখানে কোনো কি নাই, ভেদাভেদ নাই, সমস্যা নাই। মানে এখানে বলছে বঙ্গভঙ্গ যে হয়েছে, হওয়ার পরে বঙ্গভঙ্গ আবার রদ হয়ে গেছে। আবার কি হয়েছে? এটা ভাঙে গেছে। মানে দেশটা ভাগ হয়েছে, এই ভাগটা আবার কি হয়েছে? ভেঙে গেছে। মানে ভাগ হয় না, পর আবার মিলে গেছে। তাহলে বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে, এবং বঙ্গভঙ্গ এই নীতিটা রদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে কত সালে? সেটা হচ্ছে 1911 সালে। কত সালে? 11 সালে। বা বঙ্গভঙ্গ হয়েছে 5 সালে, রদ হচ্ছে 11 সালে, 1911 সালে। ওকে, হ্যাঁ 1911 সালে, গুড, 1911 সালে। ঠিক আছে ভাইরা, তাহলে বঙ্গভঙ্গ রদ হচ্ছে 1911 সালে, ডি নাম্বারটা 1911 সালে। শেষ। এরপরে আসিবা আমরা একটু, এরপরে দেখি এরপরে কি আছে। এরপরে আমরা দেখতে পারি পূর্ববঙ্গ ও আসাম, এই যে দেশ ভাগ হইলো, ভাগ হওয়ার পরে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়। পূর্ববঙ্গ ও আসামের প্রদেশের রাজধানী কি হয় আমরা একটু দেখি। হ্যাঁ, রাজধানীটা কি হবে? চট্টগ্রাম, আসাম, ঢাকা নাকি রাজশাহী? বলে দেই, যখন ভাগ হয় পূর্ববঙ্গ ও আসাম এই দুইটাকে নিয়ে এদের রাজধানী করা হয় ঢাকাকে। মানে ঢাকা, বলছিলাম না ঢাকা মোট 6 বার না 5 বার রাজধানী হয়, তার মধ্যে একবার হচ্ছে পূর্ববঙ্গ। 1905 সালে, বুঝছো, 1905 সালে যখন দেশ ভাগ হয় তখন পূর্ববঙ্গ ও আসামকে মিলে মানে পশ্চিমবঙ্গ করা হয়। এবং এটাকে তোমার হচ্ছে কি হয়, রাজধানীর নাম দেওয়া হয় কি? ঢাকা। রাজধানীর নাম কি দেওয়া হয়? ঢাকা নাম দেওয়া হয়। রাজধানীর নাম দেওয়া হয় ঢাকা। রাজধানীর নাম দেওয়া হয় ঢাকা। ঠিক আছে, ওকে। পরে আসি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর বলো দেখি? তোমাদের পাড়ার কথা এগুলো। হ্যাঁ, জনগণ যখন চায় তখনই হয়, কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। জনগণ যদি চায় আবার কি হবে? মানে হবে, গণভ্যুত্থান হয়। জনগণ চাইলে অনেক কিছু হয়। হ্যাঁ, এখন একটা নির্দিষ্ট টাইম থাকে যে একটা সরকার এত বছর স্থায়ী থাকবে, সংবিধানে লেখা থাকে। কত বছর এটা? 3 বছর, 4 বছর, 5 বছর নাকি 6 বছর? 3, 4, 5, 6 বলো, এটা আসলে কত বছর? এটা আসলে কত বছর? এটা কি 3 বছর নাকি 5 বছর? হ্যাঁ, এটা সরকারের মেয়াদ হচ্ছে কয় বছর? 5 বছর। মানে আমরা যাকে এবার নির্বাচিত করলাম তাদের মেয়াদ 5 বছর। 5 বছর পরে আবার নির্বাচন করা হবে, আবার নির্বাচন হবে 5 বছর পরে। তাহলে একটা সংসদের মেয়াদ, অথবা কি, অথবা তোমার জাতীয় প্রধানমন্ত্রীর মেয়াদ, একই কথা। সংসদের মেয়াদ মানে কি? প্রধানমন্ত্রীর মেয়াদ। সংসদ যতদিন পর্যন্ত আছে সে প্রধানমন্ত্রী তো আছে, সংসদের দিন নাই, প্রধানমন্ত্রীও নাই। তাহলে 5 বছর মেয়াদ, 5 বছর মেয়াদ। মেয়াদ হচ্ছে কয় বছর? 5 বছর। ওকে, পরে দেখি কি বলছে। জাতীয় সংসদের সভাপতিকে, প্রিয় ভাইরা, বর্তমান সময় দেখতে পাচ্ছ জাতীয় সংসদের মধ্যে যিনি কথা বলতে বললে কথা বলা যায়, যিনি বলে কথা বলা যাবে না মাইক অফ করে দিবে, মাইক অফ থাকে। আবার যিনি বলেন যে আপনার সময় 3 মিনিট,
মানে তার হাতেই ক্ষমতা, সংসদের মধ্যে তার হাতেই ক্ষমতা। হ্যাঁ, সে যদি মাইক অন করে কথা বলতে পারবে, মাইক বন্ধ করে কথা বলতে পারবে না। সে 2-1 মিনিট বাড়াই দেয়, 2 মিনিট কমাই দিতে পারে। সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হচ্ছে স্পিকার। সে ব্যক্তির নাম কি? সে ব্যক্তির নাম হচ্ছে স্পিকার। মানে জাতীয় সংসদের বর্তমান মানে সভাপতি করেন কে সব সময়? সে হচ্ছে স্পিকার। অর্থাৎ জাতীয় সংসদের মধ্যে অধিবেশন চলাকালীন সময় সভাপতি করেন হচ্ছে স্পিকার। ওকে, স্পিকারের কাজ। ওকে, পরে দেখি রিদ্দা যুদ্ধ। রিদ্দা মানে কি বোঝো? রিদ্দা মানে ধর্ম ত্যাগী। ধর্ম ধর্ম ত্যাগী মানে ধর্ম ত্যাগ করছে, বুঝছো? ধর্ম ত্যাগী। ধর্ম ত্যাগী মানে কি? ধর্ম ত্যাগ করছে। মানে আল্লাহ রাসূল যখন ছিলেন জীবিত তখন এরা ধর্মগ্রহণ করছিল। আল্লাহ রাসূল মারা যাওয়ার পর আবার কি ধর্ম ত্যাগ করছে এরা। ধর্ম ত্যাগ করে কি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে আর কি। রিদ্দার যুদ্ধ সেই জন্য হয়েছিল। রিদ্দার যুদ্ধ অনুষ্ঠিত হয় যে খলিফার আমলে, অর্থাৎ আল্লাহ রাসূল যখন মারা যান, ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে কে খলিফা হয়? মানে ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কি হয়েছিল? রিদ্দার যুদ্ধ হয়েছিল। কারণ কি? কারণ আল্লাহ রাসূল যখন মারা গেছে, ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর পরে কি হয়েছে? কিছু লোক আবার তাদের পূর্ব ধর্মে ফিরে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কার সময়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়। এর সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময়। হ্যাঁ, ওকে, উত্তর হচ্ছে কি? ধর্ম থেকে। ওকে, উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা, সেটা হচ্ছে কি হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে তোমার কি যুদ্ধ হয়েছিল? রিদ্দার যুদ্ধ হয়েছিল। পরে দেখি কত বছর বা কত বয়স হলে রাষ্ট্রপতি হওয়া যায়। মানে একজন নাগরিকের কত বছর হলে সে রাষ্ট্রপতি হওয়ার জন্য অ্যাপ্লিকেবল বা হতে পারবে, সম্ভাবনা আছে, কত বছর? বলো। রাষ্ট্রপতি মানে এই রাষ্ট্রপতি হইতে হলে কত বছর লাগে? 25 বছর। মনে রাখবা, প্রধানমন্ত্রী হইতে হলে তাকে লাগে 25 বছর। মানে প্রধানমন্ত্রী হবে তার জন্য 25 বছর। প্রধানমন্ত্রী মন্ত্রী হবে 25 বছর। আর যদি রাষ্ট্রপতি হতে চায় তাহলে লাগবে 35 বছর। রাষ্ট্রপতি হইতে 35 বছর, বুঝছো? রাষ্ট্রপতি হতে কত বছর? 35 বছর। প্রধানমন্ত্রী হতে বয়স হচ্ছে 25 বছর। বয়স হচ্ছে। ইসলাম ইতিহাস থেকে আসবে, প্রশ্ন আসবে, গত বছর আসছে ভাইয়া, ইসলাম ইতিহাস থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। ওকে, তাহলে রাষ্ট্রপতি হওয়ার জন্য 35, প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25 বছর। ওকে, পরে দেখি রাজা হিসাবে নিজেকে রাষ্ট্র বলে দাবি করতেন কে? মানে আমি রাজা, মানে আই এম স্টেট বলেছিল আর কি। রাজা, ফ্রান্সের একটা রাজা ছিল, যার নাম কি? যার নাম হচ্ছে ষোড়শ লুই। ষোড়শ লুই বলেছিল আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। আমি রাষ্ট্র মানে স্বৈরাচারী শাসক আর কি। আমি রাষ্ট্র কে বলছিল ভাইয়া? হ্যাঁ, ষোড়শ লুই। এই রাজা হিসাবে তিনি কি হিসাবে দাবি করছেন? নিজে রাষ্ট্র। সে হচ্ছে ষোড়শ লুই। ওনার পতন হয়েছিল, ওনার পতন হয়েছে। যে যে বা যারা এরকম করবে তাদেরই পতন হবে। ওকে, পরে দেখো বাংলাদেশ সংসদের মেয়াদকাল কত বছর? এই যে একটু আগে বলছিলাম বাংলাদেশ সংসদের মেয়াদকাল কত বছর? 5 বছর। কারণ 5 বছর হচ্ছে মেয়াদকাল আর কি। ওকে, পরে দেখি রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা ভিত্তিক শাসনকে কি বলে? রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা ভিত্তিক যে শাসনগুলো হয়, যে কার্যগুলো পরিচালনা করে, সেগুলো কি আমরা কি বলি? কেন্দ্রীয় বলি না, এগুলো হচ্ছে কি শাসন? এগুলো হচ্ছে স্থানীয় শাসন। কি শাসন ভাইয়া? এগুলো স্থানীয় শাসন বলা হয় আর কি। এগুলোকে বলা হয় স্থানীয় শাসন। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা ভিত্তিক, মানে আমাদের এই যে এলাকা এলাকায় যে নির্বাচন গুলো হয় না, এগুলো হচ্ছে স্থানীয় শাসন। স্থানীয় উপজেলা নির্বাচন, পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, হ্যাঁ, ওয়ার্ডের নির্বাচন, এগুলো হচ্ছে এগুলা। হ্যাঁ, ওয়ার্ড, স্থানীয় শাসন, স্থানীয় শাসন। ওকে, ঠিক আছে ভাইরা, পরে আসি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা কত? তুমি দেখবা জাতীয় সংসদের মধ্যে, জাতীয় সংসদ, বুঝছো, জাতীয় সংসদের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টা? 50টা। কয়টা? 50টা। ঠিক একই ভাবে একটা ইউনিয়নের মধ্যে 12টা আসন থাকে, 12টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড থেকে? 12টা ওয়ার্ড। খেয়াল করো, বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়নে কয়টা ওয়ার্ড থাকে? কয়টা ওয়ার্ড থেকে ভাইয়া? 12টা ওয়ার্ড থাকে। 12টা ওয়ার্ডের 12টা ওয়ার্ডের প্রতি 3টা ওয়ার্ডের জন্য একজন নারী থাকে। খেয়াল করছো তুমি কথাটা? প্রতি 3টা ওয়ার্ডের জন্য কি থাকে? একজন নারী থাকে, একজন নারী থাকে। প্রতি 3টা ওয়ার্ডের জন্য কি হবে? একজন নারী হবে, একজন নারী থাকবে। এখন প্রতি 3টা ওয়ার্ডের জন্য যদি নারী হয়, হ্যাঁ, নারী হয়,
সরি নারী 3টা ওয়ার্ড, 9 সরি ওয়ার্ড কয়টা, ওয়ার্ড হচ্ছে 9টা, সরি 9টা ওয়ার্ড থেকে আর কি, সরি ওয়ার্ড 9টা, ওয়ার্ড কয়টা, 9টা ওয়ার্ড, বুঝছো, 9টা ওয়ার্ড থেকে 9টা ওয়ার্ডের জন্য প্রতি 3টা ওয়ার্ডের জন্য একজন মহিলা সদস্য, প্রতি 3টার জন্য একটা মহিলা সদস্য। তাহলে 9টাকে 3টা ভাগ করলে 3 3 9 3টা হয় এখানে, তাহলে এই 3টার জন্য একটা, এই 3টার জন্য একটা, বুঝছো। তাহলে মহিলা সদস্য কয়টা হইতে, 3টা, মহিলা সদস্য কয়টা, 3টা। আমাকে আবার বুঝাই বলি বা, আমাকে আবার বুঝাই বলি, একটা ইউনিয়নের মধ্যে 9টা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড, 9টা ওয়ার্ড থাকে। এই 9টা ওয়ার্ডের মধ্যে প্রতি 3টা ওয়ার্ডের জন্য একজন করে মহিলা সদস্য মানে নির্বাচিত হবে না আর কি, এটা সংরক্ষিত। প্রতি 3টা ওয়ার্ডের জন্য কি হবে, একটা মহিলা সদস্য নির্বাচিত হবে। তার মানে 1 2 3, এই 3টা ওয়ার্ডের জন্য একজন মহিলা পাবা, 4 5 6 এই 3টার জন্য একটা মহিলা পাবা, বা 7 8 9 এই 3টার জন্য একটা মহিলা। তাহলে মহিলা কয়জন, 3জন মহিলা পাচ্ছ, 3টা মহিলা পাচ্ছি আমরা, মহিলা সদস্য 3জন। হ্যাঁ 3 3, উত্তর 3জন, শেষ। তাহলে উত্তর হচ্ছে 3। ওকে, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কত সালে জাতিসংঘের মানে ইউনাইটেড নেশন, হ্যাঁ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, মনে রাখবা সেটা হচ্ছে 1974 সালে 17 সেপ্টেম্বর, বুঝছো, সেপ্টেম্বর, এই 17 সেপ্টেম্বর তোমার হচ্ছে 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, 1974 সালে, 1974 সালে, এটা সালটা 74। ওকে 74 সাল, ঠিক আছে। ওকে তাহলে 74 সাল পেয়ে গেলাম। পরে আসি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত, মনে রাখবা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যে 5টা রাষ্ট্র হচ্ছে সবসময় স্থায়ী, এরা কি, এরা হচ্ছে স্থায়ী, এরা 5টা রাষ্ট্র কি সবসময় স্থায়ী, আর অস্থায়ী হচ্ছে 10টা, অস্থায়ী কয়টা, 10টা। তাহলে স্থায়ী অস্থায়ী কয়টা, 10টা, আর 5টা কয়টা, 15টা। তাহলে মোট হচ্ছে 15, মোট কত, মোট হচ্ছে 15। তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত, উত্তর হচ্ছে আমার 15, উত্তর কত, উত্তর হচ্ছে 15। 15 কিভাবে, স্থায়ী সদস্য 5টা, মানে 5টা দেশ, আর অস্থায়ী সদস্য 5টা 10টা, এরা প্রতি 2 বছর পর চেঞ্জ হয়, বাট এরা চেঞ্জ হয় না কখনো, এরা কেউ না চেঞ্জ হয় না। এদের মধ্যে কে কে আছে, এদের মধ্যে ইউকে আছে, পরে হচ্ছে ইউএসএ আছে, ইউকে আছে, পরে ফ্রান্স আছে, ফ্রান্স, চীন, আর হচ্ছে রাশিয়া, ফ্রান্স, চীন এবং হচ্ছে চীন এবং রাশিয়া। এরা এরা হচ্ছে কি, এরা হচ্ছে সেই, এরা কি, এরা হচ্ছে সেই কারা, এরা হচ্ছে বিরোধের ক্ষমতা রাখে, বিরোধিতা করার ক্ষমতা রাখে। তাহলে উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে আমার, উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 15, উত্তর হচ্ছে 15টা সদস্য আর কি। ওকে, সার্কের রূপকার কে ছিলেন, মানে সার যে প্রতিষ্ঠিত হবে, মানে এর উদ্যোক্তা কে ছিলেন, পরীক্ষা আসে প্রশ্নটা, এবং এটা পরীক্ষা আসে সবচেয়ে বেশি, মানে বর্তমান সরকারের সাথে রিলেট করা যায় এটা, বুঝছো, এটা কোনটা। সার্কে রূপকার ছিলেন কে, জিয়াউর রহমান, তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর রহমান, পল্লী বন্ধু এরশাদ, কে ছিলেন, হ্যাঁ সে হচ্ছে, বলে দিলাম, একটা ক্লু দিয়ে দিলাম কিন্তু, অলরেডি তোমাদের একটা ক্লু দিয়ে দিছি, যে বর্তমান সরকারের সাথে রিলেটেড যায়। হ্যাঁ জিয়াউর রহমান সে হচ্ছে কি সার্কের উদ্যোক্তা বা রূপকার ছিলেন হচ্ছে জিয়াউর রহমান, ঠিক আছে ভাইরা। তাহলে উত্তর হচ্ছে জিয়াউর রহমান, এই নাম্বারটা শেষ। পরে আসে, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল, ফরাসি বিপ্লবটা কত সালে সংগঠিত হয়েছিল, 1774, 45, 82, 89 নাকি 1913 সালে, কত, মানে ফরাসি বিপ্লবটা, বুঝছো, ফরাসি বিপ্লবটা কত সালে সংগঠিত হয়েছে, ফরাসি বিপ্লবটা সংগঠিত হয়েছে 1799 সালে, 89 সালে। আর বিপ্লব যখন শুরু হয় তখন নেপোলিয়নের বয়স ছিল 20 বছর, কত বছর, 20 বছর, যার কারণে ওনাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু, শিশু বলা হয় আর কি। ওকে যাই হোক, নেপোলিয়নকে বলা ফরাসি বিপ্লবের শিশু, মনে রাখবে এটা। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়, সেটা হচ্ছে কি 1799 সনে, এবং এর 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 হচ্ছে স্লোগান কি ছিল, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, মানে স্লোগান থাকে না, স্লোগান এটা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব,
ঠিক আছে, 1789 সালে। ওকে, পরে আসি। অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রিয়া, তোমরা দেখবা এই যে শুনছো না তোমরা, হিটলার হিটলার হিটলারের উৎস হচ্ছে অস্ট্রিয়া, আর জন্মস্থান হচ্ছে অস্ট্রিয়াতে। অস্ট্রিয়াতে জন্মস্থান হিটলার। এই অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। কি নাম ভাইয়া? ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানীর নাম কি ভাইয়া? সেটা হচ্ছে ভিয়েনা, মনে রাখবা। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? ভিয়েনা। বি নাম্বারটা উত্তর কি? উত্তর হচ্ছে ভিয়েনা। উত্তর হচ্ছে ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা, মনে রাখবা। হ্যাঁ প্রভাইরা, এটা মনে রাখতে হবে তোমাকে। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। ওকে, ঠিক আছে, পরে আসি। 64 ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ওই যে বলছিলাম একটু আগে, ফ্রান্সের যখন বিপ্লব হয় তখন এই রাজা কে ছিলেন? তার নাম হচ্ছে ষোড়শ লুই। কইরে এই যে এটা, এই নাম্বারটা, ষোড়শ লুই ছিলেন তৎকালীন রাজা আর কি। তৎকালীন রাজা ছিল কে? ষোড়শ লুই। ষোড়শ লুই। তাহলে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে ষোড়শ লুই। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ষোড়শ লুই। উত্তর হচ্ছে ষোড়শ লুই। ওকে, ঠিক আছে ভাইরা, পরে আসি। পরে কি বলতেছে? নিখিল ভারত মুসলিম লীগ। কি লীগ? নিখিল ভারত মুসলিম লীগ। এটা গঠিত হয়েছিল 1906 সালে। 1906 সালে মানে সেটা গঠিত হয়েছিল, সেটা মনে রাখার জন্য বললাম আর কি। ওকে, এটা একটা পরে হচ্ছে দেখাইলাম আর কি। দেখো পরে দেখি, ফরাসি বিপ্লবের মূল মন্ত্র 9 কোনটা? ওরে বাপরে বাপ, দেখছো এই যে 9 বলছে, খেয়ালটা করবা, এটা খেয়াল করবা, 9 বলছে। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র 3টা বলছিলাম। কি কি বলছিলাম ভাই, মনে আছে তোমাদেরকে? তোমাদের কি মনে আছে যে আমি একটু বলছিলাম ফরাসি বিপ্লবের স্লোগান বা মূল মন্ত্র কোন কোন 3টা ছিল? বলো। ওই 3টা বাদে এখানে একটা দেওয়া আছে যেটা এটার মধ্যে নাই। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র 9 কোনটা? মূল মন্ত্র 9 কোনটা দেখি। 66 উত্তর কত হবে বলো? বলো বলো প্রিয় ভাইরা, বলো ফরাসি বিপ্লবের মূল মন্ত্র 9 কোনটা? সাম্য, মৈত্রী, স্বাধীনতা নাকি গণতন্ত্র? হ্যাঁ উত্তর হচ্ছে গণতন্ত্র। এটা না, এটার মধ্যে ছিল না, এটা তাদের মধ্যে ছিল না, বুঝছো? মূল মন্ত্রের মধ্যে এটা ছিল না। হ্যাঁ, তাহলে কি গণতন্ত্র ছেড়া বাদ, এটা ওদের মধ্যে ছিল না। ওকে, পরে দেখি। কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল যুগের পতন ঘটে? সেটা ফরাসি বিপ্লব। মানে ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল যুগের পতন ঘটে। বাস্তিল দুর্গের পতন ঘটে হচ্ছে কিসের মাধ্যমে? মনে রাখবো, ফরাসি বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লবের মাধ্যমে কি ঘটে? পতন ঘটে। পতন ঘটে। পরে দেখো, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? প্রিয় ভাই বলেন, ফরাসি বিপ্লবের শিশু, শিশু বলা হয় কাকে? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? এই তো আর কিছুক্ষণ আছে ভাইয়া ক্লাসে, বলো ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? রুশুকে, নেপোলিয়নকে, বলতিয়ারকে নাকি জন লককে? কাকে বলা হয় এটাকে বলছি তোমাদেরকে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় এই কারণে, কারণ বিপ্লবের শুরুতে তার বয়স ছিল মাত্র 20 বছর। কত বছর? 20 বছর। কারণে নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। কি বলা হয়? শিশু বলা হয়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়ন। পরে দেখি, বাংলাদেশের আইনসভার নাম কি? প্রিয় ভাইরা, বাংলাদেশের আইনসভার নাম কি বলো? আর জাস্ট 2-1টা কোশ্চেন, আর 4টা কোশ্চেন আছে, তোমরা উত্তর করো ভাইয়া। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ, পার্লামেন্ট, কংগ্রেস, সিনেট? বাংলাদেশের আইনসভার নাম কি? প্রিয় ভাইরা বলে ফেলো যে বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ, পার্লামেন্ট, কংগ্রেস, সিনেট? কোনটা? হ্যাঁ উত্তর হচ্ছে জাতীয় সংসদ। গুড। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ। ঠিক আছে, জাতীয় সংসদ। ওকে, পরে দেখি। কোনটি কোনটি মদিনার অপর নাম? দেখবা মদিনার তো আগে নাম ছিল না। হ্যাঁ, নিচের কোনটি মদিনার অপর নাম? হ্যাঁ, মদিনার অপর নাম কি? আবিসিনিয়া, সিরিয়া, ইয়াসরিব নাকি হচ্ছে মক্কা? রাসূল মদিনায় যাওয়ার আগে তার একটা নাম ছিল, বাট আল্লাহ যাওয়ার পর নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে মদিনা। বাট ওই আগের নামটা কি ছিল? ওই আগের নামটা কি? এই আগের মদিনা মানে কি? নতুন শহর।
মদিনা মানে হচ্ছে কি, মদিনা মানে হচ্ছে নতুন শহর, বুঝছো? নতুন শহর, নতুন শহর, এটাকে বলে নতুন শহর। হ্যাঁ, আর আগের নাম কি ছিল ভাই? আগের নাম ছিল ইয়াসরিব। আগের নাম কি ছিল ভাইয়া? আগের নাম ছিল ইয়াসরিব, মনে রাখবা, ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব হচ্ছে আগের নাম, মানে মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ওকে, ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে ইয়াসরিব। ওকে, পরে আসি, প্রথম মসজিদ কোথায় নির্মিত হয়? প্রথম মসজিদ মানে প্রথম, মানে মদিনায় প্রথম একটা মসজিদ নির্মিত হয়, বলে তো দিলাম তোমাদের মদিনায়। উত্তর হচ্ছে কি মদিনা, মানে মদিনায় সর্বপ্রথম মসজিদ নির্মিত হয়। মদিনায় সর্বপ্রথম কি হয়? মসজিদ নির্মিত হয়। মদিনায় সর্বপ্রথম মসজিদ নির্মিত হয়। তাহলে প্রথম মসজিদ কোথায় নির্মিত হয়? উত্তর হচ্ছে এই নাম্বারটা, মদিনায়। কোথায়? মদিনায় নির্মিত হয়। ওকে প্রিয় ভাই, এটা বলো, এটা পারার কথা তোমাদেরকে। এটা তোমরা হয়তো অনেক সময় বিভিন্ন সময় মিডিয়াতে দেখো, খবরের কাগজে দেখো, খবরের হেডলাইনে দেখো, যে এটা নিয়ে মাঝে মধ্যে দ্বন্দ্ব হয়, ইসরায়েলের সাথে দ্বন্দ্ব হয় আর কি। মুসলমানদের প্রথম কেবলা কোথায় ছিল? মুসলমানদের প্রথম কেবলা কোথায় ছিল? কেবলা আমরা এখন বর্তমান কোন দিকেই, কাবার দিকে কেবলা দিই, হ্যাঁ, ওদিক থেকে নামাজ পড়ি, বাট আগে কি ছিল? আগে কি ছিল তোমার হচ্ছে ওটা কোথায় ছিল? মুসলমানদের প্রথম কেবলা কোনটা ছিল? মুসলমানদের প্রথম কেবলা কি দামেস্ক ছিল, মক্কা ছিল, মদিনা ছিল, নাকি জেরুজালেম ছিল? কোনটা? মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে কোনটা ভাইয়া? বলো, মুসলমানদের প্রথম কেবলা কোনটা? হ্যাঁ, 72 ডি নাম্বারটা, গুড, জেরুজালেম। কি ভাইয়া? জেরুজালেম। জেরুজালেম হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। তাহলে মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে কোথায়? জেরুজালেমে, ভাই, জেরুজালেমে। ওকে ভাইয়া, ঠিক আছে, এটা দেখলাম। পরে এটা আসি। ওকে, আমাকে এটা বলো ভাইয়া। ওকে, এটা বলছে, হ্যাঁ, এটা এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী কে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, যার যখন তার বয়স ছিল মাত্র 25 বছর। কত বছর? 25 বছর। ওই 25 বছর বয়সে উনি বিয়ে করছেন একজন মানে বিধবা, মানে মানে আগে বিয়ে হয়েছিল আর কি। বলো, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন? উনি ব্যবসায়ী ছিলেন আর কি, ব্যবসায়ী ছিলেন, রাসূলকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি। বলে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে খাদিজা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আনহা আর কি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছে কি, উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, প্রথম স্ত্রী। ওকে, উত্তর হচ্ছে কি ভাই? উত্তর হচ্ছে বি নাম্বারটা, হ্যাঁ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওকে, ঠিক আছে ভাইয়া, পরে দেখি, সর্বশেষ কোশ্চেন হচ্ছে এটা, হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। হুদায়বিয়ার সন্ধি, আল্লাহ রাসূল এই হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ তাআলা বলছে এটা হচ্ছে প্রকাশ্য বিজয়, ফাতহুম মুবিন, মানে প্রকাশ্য বিজয় আর কি। দেখো, এটা হচ্ছে কত জানো? এটা জানো তোমরা? এটা হচ্ছে 628 খ্রিস্টাব্দে, 628 খ্রিস্টাব্দে এটাকে বলা হয় ফাতহুম মুবিন, ফাতহুম মুবিন বলা হয় আর কি। হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধি হচ্ছে 628 খ্রিস্টাব্দে, 628 খ্রিস্টাব্দে এটা হুদায়বিয়ার সন্ধি হয়েছে। ওকে, এই হচ্ছে আজকের ক্লাসের, এইগুলো ছিল প্রায় 1.5 ঘন্টা প্লাস, 1 ঘন্টা 40-42 মিনিট আমি তোমাদের সাথে কন্টিনিউ করলাম। তোমরা অনেক শিক্ষার্থী ছিলা, কেউ অনেক শিক্ষার্থী মানে শেষ পর্যন্ত লেগেছিল। তোমাদের জন্য মন থেকে অনেক 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 দোয়া রইল, যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ে তোমরা টপ রেজাল্ট করতে পারো। হ্যাঁ, দোয়া করি সবসময় তুমি তোমার স্বপ্নের মানে বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো, যেটা তুমি চাচ্ছ। তোমাদের জন্য মন থেকে দোয়া রইল। আজকে এই ক্লাস ছিল, মানে তোমাদের তো বলছে যে প্রত্যেকটা দিন, এভরিডে, প্রতিদিন ক্লাস হবে। তুমি ক্লাসগুলি কন্টিনিউ করো, ক্লাস করো, দেখবা আস্তে ধীরে 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 তুমি মানে পড়তে পারবা, তোমার জ্ঞানের পরিধি বাড়বে, তুমি প্রশ্নগুলো আনসার করতে থাকবা। তোমার কি করবা, মাথা থেকে বের করে দেবা, মানে ইনপুট আউটপুট সিস্টেমটা কার্যকর হবে, তখন পরীক্ষা ভালো করতে পারবা। তোমাদের জন্য দোয়া রইল। এরকম ক্লাস আগামী কালকেও হবে, ক্লাসগুলো করবা, নিয়মিত করবা, আস্তে আস্তে দেখবা নিজের জ্ঞানের পরিধি বাড়বে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার প্রবণতা বাড়বে, এবং সফলতার ধার প্রান্তে আস্তে আস্তে এগিয়ে যাবে। দোয়া রইল তোমাদের জন্য। আশা করি ক্লাসটা করে তোমরা সবাই উপকৃত হয়েছ। এরকম ক্লাস তোমাদের সামনেও দিব, কোনোদিন গ্যাপ নাই, প্রতিদিন 7টা বাজে চলে আসবা, প্রত্যেকটা দিন 7টা বাজে চলে আসবা, ক্লাসগুলো করবা, ঠিক আছে? সব ক্লাস হবে, বাংলা হবে, জিকে হবে, ইংলিশ ক্লাস হবে, সবগুলো ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই আসবা, ক্লাস টাইম তো তোমাদের জানাই দেওয়া হবে, তবে প্রতিদিন 7টা বাজে এখানে চলে আসবা, 7টা বাজে তোমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? ওকে প্রিয় ভাইরা, তোমাদের সাথে খুব শীঘ্রই আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।